আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম টু অ্যানাদার ব্রেইন কনভারসেশন। আজকে আমরা কথা বলবো আহ, গত সপ্তাহে ইনোভেশন কনসাল্টিং একটি ওপিনিয়ন পোল রিলিজ করেছিল সেটার সেটার ব্যাপারে। সো ওপিনিয়ন পোল অন বাংলাদেশের ইলেকটোরাল পালস, সেটা রিলিজ হয়েছিল মার্চের 8 তারিখে। গত এক সপ্তাহে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বাংলাদেশে। আমাদের আজকের ফোকাস হচ্ছে এই পোলটা কিভাবে করা হয়েছিল এবং কেন ওইভাবে করা হয়েছিল। সো অন দ্য মেট্রোলজি সাইড আমাদের সাথে আছেন মোহাম্মদ রুবাইয়াত সারওয়ার। হি ইজ দি সিইও অফ ইনোভেশন কনসাল্টিং, ম্যানেজিং ডিরেক্টর অফ ইনোভেশন কনসাল্টিং। সো হি ইজ গোইং টু টক অ্যাবাউট why he did he's going to talk about what he did. আমাদের সাথে আছেন রুশাদ ফরিদী, ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি অধ্যাপক। আর আমাদের সাথে আছেন মারিয়া তেসিন, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার। রুশাদ এবং মারিয়া দুজনেই স্ট্যাটিস্টিক্স এবং পোলিং অ্যান্ড এবং আহ, এই এই জিনিসগুলো নিয়ে পড়িয়েছেন এবং কাজ করেছেন। সো দে ক্যান অলসো টক অ্যাবাউট দি সায়েন্স বিহাইন্ড ইট অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই রুবাইয়া ডিড হোয়াট হি ডিড। ঠিক আছে, আমরা পোলের রেজাল্টস নিয়ে আজকে কোনো কথা বলছি না। পোলের রেজাল্টই ওয়েবসাইটে আছে, আপনি দেখতে পারেন। এবং এখানে আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে পোলের রেজাল্ট এবং আরো যেসব মিডিয়া কমেন্ট্রি হয়েছে। ইউ ক্যান ফলো আপ অন দ্যাট। আহ, আজকে আমরা কথা বলবো যে পোলটি কেন হয়েছে, কিভাবে হয়েছে। ফর এক্সাম্পল, পোলের স্যাম্পল সাইজ ছিল 1010 মতো। একটা খুব কমন রিফ্রেইং হচ্ছে যে 18 কোটি লোকের দেশে 10,000 লোকের স্যাম্পল, এটা তো কোনো কিছুই হলো না, এটা তো রিপ্রেজেন্টেটিভ না। একটা কমন রিফ্রেইং হুইচ ইজ, আজকে আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন যেরকম যে আসলে 10,000 লোকের স্যাম্পল কেন ক্যান বি আ ভেরি পাওয়ারফুল লার্জ স্যাম্পল, রোবাস্ট স্যাম্পল। কথার কথা, হ্যাঁ। আম, আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিটিসিজম কামস যে অন্যদিকে, সেটা হচ্ছে যে এরকম যে পোলের রেজাল্ট নিয়ে সেটা এক্সট্রাপোলেটেড অর টক অ্যাবাউট সাচ গ্র্যানুলার লেভেল, যেরকম যে কোন ডিস্ট্রিক্টে কে জিতবে বা কোন সিটে কোন পার্টি জিতবে। অ্যান্ড উই উড সে যে এরকম যে না, সেটা অ্যাকচুয়ালি অত রোবাস্ট না। সো 10,000 লোকের স্যাম্পল দিয়ে যে প্রশ্নগুলি করা হচ্ছে সেগুলি ন্যাশনাল লেভেলে ভেরি গুড, ভেরি রোবাস্ট, ভেরি রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমরা যদি এখন বলি যে জামালপুর 5 আসনে এই পোলের রেজাল্ট অনুযায়ী এখানে আওয়ামী লীগ জিতবে, না সেইভাবে আমরা হয়তো বলতে পারি না। কেন পারি না, সেটা একটা কথা। তো এগুলো নিয়েই আজকের আলোচনা। আমি শুরুতে রুবায়াতকে বলি যে রুবায়াত, আপনি শুরু করেন। টেক আস থ্রু যে আপনি কি করেছেন এবং কেন সেভাবে করা হয়েছে। ধন্যবাদ জ্যোতি ভাই। আম, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনার যেটা জানেন যে গত সপ্তাহে আপনি যেটা বলছিলেন যে আমাদের পোল রেজাল্টটি আমরা পাবলিশ করার পরে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বিশেষ করে আলোচনা হচ্ছে মেথোডোলজি নিয়ে, এবং আপনি যেমনটি বললেন যে মেথোডোলজি একটা বড় প্রশ্নই হচ্ছে স্যাম্পল সাইজ। যে এত বড় একটা দেশে, 18 কোটি মানুষের দেশে, 10,696 স্যাম্পল নিয়ে কি রিপ্রেজেন্টেটিভ হওয়া যায় কিনা। এছাড়াও প্রশ্ন আছে আপনার, আমরা কিভাবে ডেটাটা প্রেজেন্ট করেছি সেই প্রেজেন্টেশন মেথোডোলজি নিয়েও কিছু প্রশ্ন আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করব। তো প্রথমত আমি যেটা সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে এত বড় একটা ন্যাশনাল স্কেল সার্ভে যখন করা হয়েছে সেটার পেছনে অনেক দিনের প্রস্তুতি ছিল। তো আমাদের একটা পুরো 11 পেজের একটা মেথোডোলজি বুকলেট আছে, যেটা এক্সপ্লেইনস ইন ডিটেইলস যে আমরা কিভাবে কি করেছি। সেই মেথোডোলজি পেপারটাও আমরা পাবলিশ করব। আমাদের সমস্ত তথ্যই আমরা ধাপে ধাপে পাবলিশ করছি, আমাদের ওয়েবসাইটে সেগুলো আছে, সেগুলো যে কেউ চাইলেই রিভিউ করতে পারেন। তো আমি যদি প্রথমে আমি একটু দেখাই কিছু আমাদের প্রেজেন্টেশনে যে আমরা কি করেছি স্যাম্পলিং এবং কিভাবে করেছি। তো
তা আপনারা যেটা জানেন যে আমরা 10,696 স্যাম্পল নিয়ে আমাদের এই কার্যক্রমটি করি। 10,696 আমরা কিভাবে আসলাম সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তো আমরা যেটা দেখতে পাই যে আমাদের স্যাম্পলে আপনার 8টা ডিভিশন থেকেই স্যাম্পলিং করা হয়েছে, এবং সেখানে আপনার ডিভিশনগুলোতে আপনারা যেটা দেখবেন আমার স্লাইডের রাইট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে ডিভিশনাল পপুলেশন প্রপোর্শন অনুযায়ী স্যাম্পলটা ডিস্ট্রিবিউটেড আছে। এবং আহ, আপনার স্লাইডের নিচের দিকে দেখতে পাবেন যে রুরাল আরবান একটা ডিভিশন আছে। তো এই আর ডিভিশনাল এবং রুরাল আরবান স্ট্র্যাটিফিকেশনটা করা হয়েছে বাংলাদেশের পপুলেশন সেন্সাস 2011 কে বেস ধরে বা ভিত্তি ধরে নিয়ে। তো একটা প্রশ্ন অনেকেই করেছে যারা টেকনিক্যালিটিসে ঢুকেছেন, যে আমরা 2011-কে কেন নিলাম, 2022-কে কেন নিলাম না, এবং সেটার কারণে কি কোনো মিসরিপ্রেজেন্টেশন আর স্কিউনেস আছে কিনা স্যাম্পলিং এ। তো আমরা 2022 নিতে পারিনি, কারণ হচ্ছে 2022-এর ইনুমারেশন এরিয়াটা এখনো এভেলেবল না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সবাই নোট করবেন, সেটা হচ্ছে যে ইনুমারেশন এরিয়াটা না জানা থাকলে আমরা এটাকে প্লট করতে পারি না। অর্থাৎ 2022-এর পপুলেশন সেন্সাস ডেটাকে যদি আমি ভিত্তি ধরে নিই, তাহলে সেটা অনুযায়ী আমাকে ইনুমারেশন এরিয়াটা সিলেক্ট করতে হবে, যেটা আমরা করতে পারছিলাম না। তো আমাদের বেস্ট কেস সিনারিও সেক্ষেত্রে 2011। এখন 2011-তে ইনুমারেশন এরিয়াসগুলো ডিফাইন্ড আছে, তার ভিত্তিতে আমরা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট যেটা বলি সেটাকে ক্যালকুলেট করতে পারি। প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হচ্ছে একটা সার্ভে এরিয়া, যেই সার্ভে এরিয়া থেকে আমার স্যাম্পলটা কালেক্ট করা হবে। আমাদের ক্ষেত্রে এখানে দু ধরনের স্যাম্পলিং ইউনিট ছিল। আমরা আরবানের ক্ষেত্রে ওয়ার্ড এবং ভিলেজের ক্ষেত্রে বা রুরালের ক্ষেত্রে, রুরালের ক্ষেত্রে ভিলেজ বা মহল্লায় আমরা গিয়েছি। তো সেই স্যাম্পলিং ইউনিটগুলো 2011-র আপনার পপুলেশন সেন্সাসকে ভিত্তি করে সিলেক্টেড করা। এখন যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে এটার কারণে কোনোভাবে কি স্কিউনেস আছে কিনা। তো প্রথমত আপনার 2011-র আপনার ডিস্ট্রিবিউশনটা ছিল অ্যাকচুয়ালি 75%, 25%, এবং 2022-এ আছে 69%, আর আপনার 31%। তো আমরা পেয়েছি হচ্ছে আমাদের এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আম, আপনার রুরাল আছে। সরি, এখানে একটা ভুল হয়েছে স্লাইডটাতে, আমি একটু কারেক্ট করতে হবে। আম, আমাদের রুরাল স্যাম্পল আছে আপনার 71%, আর আরবান আছে আপনার 29%। তো বেসিক্যালি আমাদের স্যাম্পলিং এ যেটা আছে সেটা সেটা বলতে পারেন আপনারা আহ, কাছাকাছি, অর্থাৎ 2011, 2022-এর কাছাকাছি। তো এরপরে চলে আসে হচ্ছে যে আমরা ভোটিং এজ পপুলেশনকে কিভাবে নিয়েছি। আপনারা স্লাইডের উপরে দেখতে পাচ্ছেন যে জেনজি আপনার আছে 36%, মিলেনিয়াল আছে 34%, জেনএক্স আছে 18%, এবং 60 বছর ঊর্ধ্বে আছে 12%। তো এখানেও অনেকে প্রশ্ন করেছেন যে আমরা 2011 পপুলেশন সেন্সাস ধরে নেওয়ার কারণে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আসলে কোনোই পরিবর্তন হয়নি। আমরা খুব সতর্কভাবে এটা ক্যালকুলেট করেছি। আপনারা 2022-এর পপুলেশন সেন্সাসও যদি দেখেন, ভোটিং এজ পপুলেশনটা যদি ক্যালকুলেট করেন, তাহলে জেনজি থেকে অর্থাৎ 18 বছর ঊর্ধ্বে পপুলেশন হচ্ছে 62%, যারা ভোটিং এজে আছে। তো এই 62%-কে যখন প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন করা হবে, তখন জেনজি কাছে প্রায় 34%-এর মতো আসে, সেখানে আমরা পেয়েছি 36%। অর্থাৎ খুব ছোট একটা আপনার আপনার ওভার স্যাম্পলিং হয়তো আছে, কিন্তু সেটা কোনোভাবেই আপনার ওভারঅল স্যাম্পলের যে আপনার রিপ্রেজেন্টেশন সেটাকে এফেক্ট করতে পারবে না। আমরা যদি আরো দেখি, সেটা হচ্ছে যে আমাদের এই স্যাম্পলিং এর ভেতরে আমরা পারপাসিভলি উই ওয়ান্টেড টু মেক শিওর যে আপনার বিভিন্ন টাইপের আপনার স্যাম্পল যাতে করে রিপ্রেজেন্টেড হয়। এটার কারণটা হচ্ছে যে আপনার স্যাম্পল একটা খিচুড়ি, একটা হেটারোজিনিটি যদি আমি চিন্তা করি, তাহলে সেখানে আমাকে চেষ্টা করতে হবে যে যত টাইপের ভোটার আমার আসার কথা, সেই তত টাইপের ভোটারকে আমি যদি পাই, তাহলে ধরে নিতে পারি যে আমার স্যাম্পলটা আপনার অনেকটা রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছে। তাহলে আমরা যখন ডিভিশনাল স্যাম্পলটা পেলাম, ওভারঅল স্যাম্পলটা পেলাম, সেখান থেকে ডিভিশনাল ডিস্ট্রিবিউশনটা পেলাম, আরবান রুরাল ডিস্ট্রিবিউশনটা পেলাম, তো সেইখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটাকে আরো ভাগ করে ফেললাম, যে এই ধরনের স্যাম্পলটা আমার লাগবে উইদিন দ্যাট গ্রুপ। তো আমরা আপনার বাঙালি নিয়েছি 98%, এথনিক গ্রুপ নিয়েছি 2%।
আমাদের মেল ফিমেল প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল 50-50, কিন্তু এটা করা সম্ভব হয়নি। আহ, কেন সম্ভব হয়নি সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আমাদের টাইপ অফ ডুয়েলিং আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা, পাকা, সেমি পাকা, ঝুপড়ি, বিভিন্ন ধরনের ডুয়েলিং আমরা পাচ্ছি। স্লাম, নন স্লামের মধ্যেও আমরা 95% নন স্লাম, 5% স্লাম ডুয়েলার্স রেসপন্ডেন্স নিয়েছি। আমরা রিলিজিয়ন্সের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে 89% মুসলিম, তারপরে বাকি অংশ আপনার অন্যান্য রিলিজিয়নগুলোকে আমরা নিয়েছি। তো এবং অলসো অকুপেশনাল রিপ্রেজেন্টেশন যদি দেখি, তো এখানেও দেখবেন যে বিভিন্ন টাইপের অকুপেশনাল রিপ্রেজেন্টেশন আছে। স্টুডেন্ট আছে 15%, বিজনেসেস আছে 15%, এবং ডক্টরস, হেলথ কেয়ার প্রফেশনালস, পারফর্মিং আর্টস, টিচার্স, এডুকেটার্স, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, সব ধরনের ফার্মার্স, সব ধরনের আপনার পপুলেশন অকুপেশনাল গ্রুপসগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। হোম মেকার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 35%, অর্থাৎ আমার যে ফিমেল যে রিপ্রেজেন্টেশনটা, সেটার একটা বৃহৎ অংশ এসছে হোম মেকার। তো এইটা আমরা আমাদের আম, আম, অন্যান্য যারা এজেন্সি যারা কাজ করছে তাদের সাথে মিলিয়ে দেখেছি যে যখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা হয় তখন মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এইটার একটা প্রাধান্য চলে আসে হোম মেকারদের। কারণ হচ্ছে যে বাসায় গিয়ে গিয়ে যখন স্যাম্পলিংটা করা হয়েছে, আপনার আপনার যারা বা আপনার যারা যেসব মহিলা আপনার কর্মদিবসে কাজে ছিলেন তাদেরকে স্যাম্পল করা একটু ডিফিকাল্ট হয়েছে। তো এই ধরনের প্রবলেমস আছে, যে জন্য হয়তো কিছুটা হোম মেকার্স বেশি আসছে, বাট সেটা সাধারণত এই ধরনের স্যাম্পলিং আমরা মিলিয়ে দেখেছি অন্যান্য এজেন্সিগুলোরও একই রকমই আসে। আহ, তো ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খিচুড়ি তৈরি করা হয়েছে, যে খিচুড়িটা মোরলেস বাংলাদেশের পপুলেশনের একটা ওভারভিউ দিতে পারে। তো এই স্যাম্পলটা এখন যদি আসি যে অনেকেই প্রশ্ন করেছে যে স্যাম্পল সাইজটা কি খুব ছোট কিনা, এবং রিপ্রেজেন্টেটিভ কিনা, লোকেশনাল বায়াসেস আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আম, তো এখন আরেকটা জিনিস বলি যে লোকেশনাল বায়াস। তো লোকেশনাল বায়াস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই ধরনের একটা অপিনিয়ন পোলের জন্য। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিএনপি এলাকা আছে, জামাত এলাকা আছে, আওয়ামী লীগ এলাকা আছে। এখন যদি আমার যারা ইনুমারেটর, তারা যদি আপনার তাদের নিজেদের পছন্দ মতো জায়গা বেছে নেয়, তাহলে দেখা যেতে পারে যে হয়তো এটা আপনার একটা প্রিডমিনেন্টলি বিএনপি এরিয়া চলে গেছে, প্রিডমিনেন্টলি জামাত এরিয়া চলে গেছে। সো এই ধরনের কারণে প্রচুর নয়েজেস ক্রিয়েট হবে, এবং নয়েজেস যখন ক্রিয়েট হবে তখন নর্মাল ডিস্ট্রিবিউশন আসা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা যেটা করেছি যে 550টা স্যাম্পল, প্রাইমারি স্যাম্পলিং ইউনিটস, এগুলো ডিফাইন্ড ছিল। সার্ভেয়াররা কিন্তু আপনার এটা একটা কম্পিউটার এডেড পার্সোনাল ইন্টারভিউ মেথডে আপনার সার্ভেটা করা হয়েছে। তারা আপনার তাদের ডিভাইসেসের মধ্যে কোবোটুল বক্সে এবং সার্ভিস সিটিও দুটোই ইউজ করা হয়েছে। দুটোতেই আগে থেকেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট ডিফাইন ছিল, ওই টেরিটরিতে তাকে যেতে হবে, এবং সেই টেরিটরিতে সে গিয়েছে। তো টেরিটরিগুলো আপনার যখন মার্কিং করা হয়েছে, র্যান্ডমলি পিক করা হয়েছে, অর্থাৎ ওভারঅল যে আপনার সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে যাতে রিপ্রেজেন্ট করা যায়। অর্থাৎ এখানে আমি পার্টিকুলারলি বিএনপি এরিয়া, পার্টিকুলারলি জামাত এরিয়া এরকম পাবো না। এখানে বিএনপি এরিয়াও আছে, জামাত এরিয়াও আছে, আওয়ামী লীগ এরিয়াও আছে, বিভিন্ন ধরনের এরিয়া আছে, একটা মিক্সড গ্রুপ। তো কোথাও এটা হয়তো স্কিউড হবে বিএনপির দিকে, কোথাও স্কিউড হবে জামাতের দিকে, কিন্তু ওভারঅল যখন আমি পেয়ে যাব, তো ওভারঅল একজন আরেকজনকে কারেক্ট করে এই র্যান্ডমাইজেশনের জন্য আপনার ওভারঅল ন্যাশনাল পিকচারটাকে রিপ্রেজেন্টেটিভ করবে। ঠিক এই কারণে ডিস্ট্রিক্ট এবং কনস্টিটিউয়েন্সি লেভেলে আমাদের সার্ভেটা আপনার রিপ্রেজেন্টেটিভ না। কারণ আমি যদি কনস্টিটিউয়েন্সি লেভেলে চলে যাই, সেখানে হঠাৎ করে একটা কনস্টিটিউয়েন্সি পেয়ে যাবো যেটা জামাতের, হঠাৎ করে একটা কনস্টিটিউয়েন্সি পেয়ে যাবো যেটা বিএনপির। তো এই জন্য কনস্টিটিউয়েন্সি লেভেলে এটা রিপ্রেজেন্টেটিভ হবে না, ডিস্ট্রিক্ট লেভেলেও এটা রিপ্রেজেন্টেটিভ হবে না, কারণ ডিস্ট্রিক্ট ইজ রিপ্রেজেন্টিং দ্য কনস্টিটিউয়েন্সিজ দ্যাট ওয়ার র্যান্ডমলি পিকড। হতে পারে যে একটা ডিস্ট্রিক্টে আপনার প্রিডমিনেন্টলি আওয়ামী লীগ এরিয়া পড়ে গিয়েছে, অর্থাৎ একটা ডিস্ট্রিক্টে প্রিডমিনেন্টলি জামাত এরিয়া পড়ে গেছে, অথবা আরেকটা ডিস্ট্রিক্টে বিএনপি পড়ে গিয়েছে। সো সেখানে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে খুব স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করা যাবে না, ডিরেকশনাল মেসেজেস হয়তো দেওয়া যেতে পারে কিছুটা ক্ষেত্রে। কিন্তু আপনার এটা যখন ওভারঅল ডিস্ট্রিক্টগুলো ম্যাচ করে যখন ডিভিশনে চলে আসছে, তখন উই গেট দ্য রিপ্রেজেন্টেশন। এবং যেহেতু মানে আরবান রুরাল এবং মেল ফিমেল এটা আরো উপরের দিকে এসে আপনার আপনার ওভারঅল স্যাম্পলের ডিস্ট্রিবিউশনটা বলছে, তো সেই ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা আরো বেটার হবে। সো দ্যাটস হাউ ইট ওয়াজ ডিজাইনড। এখন স্যাম্পল খুব ছোট না বড় সেই তো রুবাইয়াত, এখানে জাস্ট জাস্ট টু
ক্লারিফাই আর কি, সো দ্যাট আমি আই আন্ডারস্ট্যান্ড ইট এবং আমাদের দর্শকরাও বুঝতে পারেন, যে আমি যদি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে দেখি, একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে হয়তো 5টা কনস্টিটুয়েন্সি আছে, সেখানে 3টা হলো জামাতের, 2টা হলো বিএনপির, আমি র্যান্ডমলি চুজ করলাম, ইট জাস্ট হ্যাপেন্স টু বি যেরকম যে ওটা বিএনপির পড়ে গেল। হ্যাঁ, কিন্তু ইটস নট রিপ্রেজেন্টেটিভ, ট্রুলি রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট ইয়ে আর কি, দ্যাট কনস্টিটুয়েন্সি, রাইট? এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে এরকম যে আমি 40% তো জামাতের ইয়ে, সেটা আমি ধরতে পারছি না এখানে। কিন্তু পাশের ডিস্ট্রিক্টটাতে র্যান্ডমলি চুজ করাতে এটা আবার বিএনপি জামাতের পড়ে গেল। তো এরকম আমি যখন যত বেশি ডিস্ট্রিক্ট একসাথে ক্লাস্টার করব, তত বেশি বায়াসটা ক্যান্সেল আউট করতে থাকবে। এটা এক্স্যাক্টলি, তুই, সো 64টা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু আমরা তথ্য নিয়েছি, তো 64টা ডিস্ট্রিক্টের আপনার তথ্য একটা একটাকে ক্যান্সেল আউট করে, ওই যে যেটা বললেন যে কনস্টিটিউন্সি লেভেলের ইস্যুটাকে ক্যান্সেল আউট করবে। এক্স্যাক্টলি। ক্যান্সেল। হ্যাঁ, কিন্তু গ্র্যানুলারলি যখন আমি একটা ডিস্ট্রিক্টে যাব বা একটা কনস্টিটিউয়েন্সিতে যাব, তখন তো ক্যান্সেল আউটটা হচ্ছে না, বিকজ না, আমি যদি আমি যেহেতু ওটা মানে ওই আমি যেখানে করছি ওটা জামাতের এলাকা পড়ে গেছে, এটাকে ওই ওই গ্র্যানুলার লেভেলে তো ক্যান্সেল আউট করার কেউ না। সেই না। জন্যই ওই মাইক্রো লেভেলে দেখাটা ঠিক হবে না, বাট ম্যাক্রো লেভেলে ইটস ফাইন, বিকজ একটাতে হয়তো জামাত পড়ে গেছিল কিন্তু আরেকটাতে সেটা ক্যান্সেল হয়ে গেছে। অ্যাবসলিউটলি। সো সেটা দ্যাট টেক্স মি টু দ্য আদার পয়েন্ট, সেটা হচ্ছে যে আমার স্যাম্পল সাইজ আসলে কত বড় হবে, ইট ডাজন্ট ডিপেন্ড অন পপুলেশন, ইট ডিপেন্ডস অন দ্য হ্যাটারোজিনিটি। আমার রিসার্চ পারপাসটা কি, আমি কোন লেভেলের হ্যাটারোজিনিটি দেখতে চাচ্ছি, এবং উইথ দ্যাট রিগার্ড আমার স্ট্র্যাটিফিকেশনটা কি। তো আমি যদি এখন ডিস্ট্রিক্ট লেভেলের রিপ্রেজেন্টেটিভ করতে চাই, আমি যদি ইভেন কনস্টিটিউন্সি লেভেলের রিপ্রেজেন্টেটিভ করতে চাই, এই স্যাম্পল তখন আপনার 35,000 40,000-এর বেশি হয়ে যাবে। রাইট। হ্যাঁ, কারণ তখন আমাকে, তখন ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে আমাকে আবার রিপ্রেজেন্টেটিভ হইতে হবে, কনস্টিটিউন্সি লেভেলের রিপ্রেজেন্টেটিভ, তখন এটা বিকামস হিউজ। 35, আমার মনে হয় যে অ্যারাউন্ড 35,000 হবে। সো আপনার, আমরা সেই লেভেলে যাচ্ছি না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সার্ভের স্কোপটা ইজ লিমিটেড আপ আনটিল ডিভিশনাল লেভেল, এর বিয়ন্ড এটা যেতে পারবে না। সো আপনার, এবং সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা অনেকেই করছেন যে আপনার আহ, এত বড় দেশে এতটুকু স্যাম্পল কি আসলে, যেটা বলা হয় যে আপনার আহ, মানে লার্জ ল অফ লার্জ নাম্বারস এর পার্সপেক্টিভ থেকে, যে জেনারেলি আপনি যদি স্ট্র্যাটিফিকেশনে না যান, 20,000-এর উপরে চলে গেলে স্যাম্পল সাইজ অ্যাট 95% কনফিডেন্স লেভেল অ্যান্ড 5% মার্জিন অফ এরর চলে আসে 384-এ। হ্যাঁ, তো স্ট্র্যাটিফিকেশনের কারণে এটা বাড়ে, ক্লাস্টার স্যাম্পলিং করলে এটা ডিজাইন এফেক্ট নেই, সেগুলোর জন্য এটা বাড়ে, অনেক টেকনিক্যালিটিস আছে। কিন্তু এটা এত সহজে জাস্ট আমার পপুলেশন বেশি, এই জন্য আমার স্যাম্পল বেশি হবে, এটা একেবারেই ভ্রান্ত ধারণা। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে পারপাস এবং স্ট্র্যাটিফিকেশনের উপরে। তো এই জিনিসটা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এগেইন, তাহলে আমি যদি একটু বুঝতে চাই, কথার কথা যে এরকম যে আমরা পোলটা করতে চাচ্ছিলাম যে সিম্পলি যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন না ব্রাজিল সাপোর্ট করেন এই ব্যাপারে, ঠিক আছে? হুম। এবং আমাদের অন্য কোনো চিন্তা ছিল না, মানে স্ট্র্যাটিফিকেশন করার কোনো বা ডাইভার্সিফিক ইয়ে করার আর কি, মানে ওই সার্ভের খিচুড়ি বানানোর কোনো চিন্তা ছিল না। সো উই ডোন্ট কেয়ার যে এটা মেল অর ফিমেল, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আরবান রুরাল এনি অফ দোজ থিংস, ঠিক আছে? আমরা জাস্ট জানতে চাই যে এরকম যে আর্জেন্টিনা না ব্রাজিল কার বেশি। তো হুম। এইটার জন্য তো তাহলে আমাদের বেশি বড় স্যাম্পলের দরকার নেই, রাইট? অ্যাবসলিউটলি, বিকজ তো সেই ক্ষেত্রে আসলে যেটা হয় যে আপনি ধরেন, বা আপনি যদি পোটেনশিয়ালি 18 কোটি মানুষের মধ্য থেকে র্যান্ডমলি 384 ড্র করতে পারেন, দ্যাট শুড গিভ ইউ দি আইডিয়া। বাট বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের পপ অপিনিয়ন পোলে, ইফ আই এম নট রং, 1800 খুব সম্ভবত বলা হয় যে আপনার প্রয়োজন। আর এটা রুশদ ভাই তার একটু তার বলে। বেশি আমি তাহলে এখন 1800-র বেশি, ঠিক আছে? আমি হুম। এখন যদি 1800-র জায়গায় 18,000 লোককে সার্ভে করি, আমি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন পাবো না। 1800 থেকে আমি অ্যাবসলিউটলি। যা জানতে পারবো, ব্রাজিল আর্জেন্টিনার ডিভিশন, 18,000ও তাই দিবে মোরলেস। এক্স্যাক্টলি, কোনো এডিশনালিটি নাই, এবং একটা রিসার্চের একটা প্রাইমারি বক্তব্যই হচ্ছে যে ইট হ্যাজ টু বি অফ ভ্যালিউ, কস্ট এফেক্টিভনেস। হ্যাঁ, তো আমি এখন মানে অহেতুক আপনার এটা এটা করতে পারি না। সো ওয়েন আই নো যে দিস ইজ মাই ম্যাক্সিমাম। সো আচ্ছা, অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন যে এখানে কিন্তু আমাদের একটা আপনার অ্যাডভাইজারি বোর্ড ছিল, এবং প্রতিদিন আমরা আপনার ডেটাটাকে রিভিউ করেছি, প্রতিদিন প্রায় 1,000-এর মতো স্যাম্পল ডেটা এসছে। এবং আপনারা দেখেছেন যে যখন 1200-র উপরে চলে যাওয়া শুরু করলো, তখন কিন্তু একটা নর্মাল ডিস্ট্রিবিউশন এসে গেল, তারপরে কিন্তু আর চেঞ্জ হয়নি ডেটা। তো এটা আপনারা দেখেছেন। সো দ্যাট এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স when you are randomizing and collecting data from মানে representatively.
ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আমি যদি একটু জাস্ট কুইকলি কন্ট্রিবিউট করি, এটা খুব জটিল একটা ক্যালকুলেশন দেখছেন, এটা নিয়ে হয়তো আমার কলিগসরা আরো ডিটেল আউট করবেন, রুশদ ভাই এবং মারিহা। বাট এখানে ডিজাইন এফেক্ট নেওয়া হয়েছে, অ্যাট্রিশনাল ইস্যুস নেওয়া হয়েছে, মার্জিন অফ এরর প্রেসিশন নেওয়া হয়েছে। তো আমরা 16টা ক্লাস আমরা স্ট্র্যাটা পাই, সেইখান থেকে আপনার আমরা প্রত্যেকটা স্ট্র্যাটাতে প্রায় জেনারেলি 620, তো সেই হিসাবে আমাদের স্যাম্পল টেস্ট ছিল 9920। কিন্তু আমরা কেন 10,696 গেলাম, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট পপুলেশনটাকে আমরা একটু পারপাসিভলি নিতে চেয়েছি, এই কারণে যে আপনার আমরা যেহেতু হাউস হোল্ড সার্ভে করছি, তারা হয়তো সে সময় বাড়িতে নাও থাকতে পারেন। তো সেই পার্সপেক্টিভ থেকে একটা এডিশনাল আপনার স্যাম্পল গ্রুপ নেওয়া হয়েছে স্টুডেন্টস। তো ওভারঅল দ্যাটস হাউ উই গট ইনটু 10,696। সো কিছুটা এখানে পারপাসিভ ডিস্ট্রিবিউশন করা হয়েছে টু মেক দ্য রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্ট অকুপেশনাল গ্রুপস। এবং এখন আমি যদি কিছু কোয়ারিজ যেগুলো আসছে সেগুলোকে কুইকলি যাই, কিন্তু অন্যরাও কথা বলবেন। যে একটা প্রশ্ন আসছে যে আহ, নতুন দল এনসিপি সাথে অন্যান্য দলের কম্পারিজনটা কতটা সঠিক। আহ, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা তো কোনো দলের আপনার এজেন্ডা ফুলফিল করছি না এই সার্ভেতে। আমরা দেখতে চাচ্ছি স্ট্যাটাস কোটা কি একটা টাইম পিরিয়ডে, ফেব্রুয়ারি 19 থেকে মার্চ 3, যেটা ছিল সার্ভে পিরিয়ড। তো সেইখানে যেটা ছিল সেটাই, সেখানে কোনো স্টুডেন্ট দলের অস্তিত্ব ছিল না। সেখানে ছিল হচ্ছে ছাত্র সমর্থিত একটা নতুন দলের ধারণা। আমরা সেই ধারণাটাকে দিয়েছি, এখন আমরা সেই ধারণাটাকে না দিলে এটা কোনো এফেক্টও বোঝা যেত না। কিন্তু আমরা এটা একটা হাইপোথিসিস হিসেবে রেখে আমরা সেটা ধারণাটা বোঝার চেষ্টা করেছি। ইট ক্যান সার্ভ অ্যাজ আ বেস লাইন ফর আ ফিউচার পার্টি। এবং এবং তারা দেখতে পারেন যে তাদের দল ঘোষণার পরে এরপরে আপনার কি এফেক্ট হচ্ছে, কন্ট্রিবিউশন কি হচ্ছে, ডেভেলপমেন্ট কি হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ধরনের অপিনিয়ন পোলের লাইফ টাইম অসম্ভব ছোট। আমরা যেই পিরিয়ডের কথা বলেছি ঠিক সেই পিরিয়ডকে এটা রিপ্রেজেন্ট করে, এর বিয়ন্ড এটা রিপ্রেজেন্ট করে না। তো এখন এটা সার্ভেটা করলে হয়তো আমি জানি না, হয়তো আরো আপনার অনেক পরিবর্তন চলে আসতে পারে, আবার নাও আসতে পারে। কারণ কিছু ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি দেখছি যে আমাদের আগের সার্ভের সাথে এখনকার সার্ভে তুলনামূলকভাবে পার্থক্য হয়ে গিয়েছে। যেমন আপনার আমরা দেখেছিলাম আগের সার্ভেতে 3 বছরের সময় আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ ম্যান্ডেট দিতে চাচ্ছিল, এবার আবার আসছে যে বেশিরভাগ মানুষ আপনার এখনই নির্বাচন চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আগে আপনার আনডিসাইডেড ভোটার ছিল অ্যারাউন্ড 34%, সেটা এখন নেমে এসছে 29%। সো যিনি আপনার চেঞ্জ হয় এই সার্ভেগুলোর আপনার আউটকামস, এবং সেটা কোনো সার্ভে মেথোডোলজির কারণে না, একই মেথোডোলজি অ্যাপ্লাই করার পরেও আপনার এই চেঞ্জটা হবে। তো প্রশ্ন এসছে ফ্রেজিং অফ কোয়েশ্চেন্স নিয়ে। স্পেসিফিক্যালি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কেন ল অ্যান্ড অর্ডার এবং আপনার রিফর্ম এজেন্ডা এটসেট্রাকে একই নিক্তিতে রাখা হয়েছে। এটা খুবই ভালো প্রশ্ন। এখন যখন টুলসটা ডিজাইন করা হয়, তখন অ্যাজ এ রিসার্চার আমাদের কিছু নোশনস থাকে, আমাদের কিছু পার্সোনাল অবজেক্টিভস থাকে। এখন খেয়াল করে দেখেন যে আমার এখানে যে হাইপোথিসিসটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি আপনার প্রাইস হাইক, ইকোনমিক বা ল অ্যান্ড অর্ডার এই ধরনের সিচুয়েশনগুলোকে আলাদা করে রিফর্ম থেকে বের করে রেখে চিন্তা করি, হয়তো রিফর্মের ব্যাপারে একটা কোন রিফর্ম কত, অনেকে বলেছে যে কোন রিফর্মের প্রতি কতটুকু আপনার গুরুত্ব আছে মানুষের, সেটাকে আলাদা করে দেখা উচিত ছিল। হয়তো সেটা আলাদা গুরুত্ব বোঝা যেত। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে আরবান এবং রুরাল ভোটার্সদের মধ্যে আরবান ভোটার্সরা অনেক বেশি দেখা যাচ্ছে রিফর্মগুলোকে আইডেন্টিফাই করছে। এবং টপ অফ দ্য মাইন্ড রিকল আমরা বলেছি যে কোনো তিনটি আইডেন্টিফাই করতে পারবে, খেয়াল করে দেখেন। আমরা হচ্ছে যে কোনো তিনটি আইডেন্টিফাই করতে পারবে। তো তিনটির মধ্যে কিন্তু রিফর্ম এসছে। তো কিন্তু সেটা হয়তো টপ অফ দ্য মাইন্ড রিকলে আপনার প্রথমেই আসছে না। তো এখন সেই ক্ষেত্রে প্রথমে আসছে হচ্ছে আউটকাম ইন্ডিকেটরস গুলো। বাট এটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে আপনার মানে আমার তো রিফর্ম না করে আমার হয়তো আমি আমার প্রাইসিং কন্ডিশনস ইমপ্রুভ করা যাবে না, আমার ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করা যাবে না, কিন্তু আমাদের সার্ভে যেটা বলছে পিপল ওয়ান্ট রেজাল্টস, দে আর নট লুকিং অ্যাট রিফর্ম প্রসেসেস পার সে। অ্যান্ড দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এই মেসেজটাকে আমরা সামনে তুলে নিয়ে আসতে চেয়েছি এবং দেখতে চেয়েছি এটা হোল্ড করে কিনা। এবং সেটাই দেখছি আমরা এটা হোল্ড করে। যে আসলেই যদি আমরা শুধুমাত্র রিফর্মের কথা বলি রেজাল্টস না দিয়ে, তাহলে মানুষের অপিনিয়নকে জেতা যাবে না। ইটস অ্যাবাউট পিপলস অপিনিয়ন পালস, খেয়াল করে দেখেন পিপলস ইলেকশন পালস, কোন জিনিসটাকে মানুষ আপনার প্রাধান্য দিবে।
যদি একই কাতারে রেখে দেখি তাহলে তখন বোঝা যাচ্ছে মানুষের কাছে আপনার রিফর্মের থেকে রেজাল্টস অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সরকার রিফর্ম করে ফেললো, অনেক কিছু করলো, কিন্তু রেজাল্টস দেখছে না মানুষের, আপনার মন যেতে যাবে না। তো এখানে এই জিনিসটাই উঠে আসছে। রিভিলড ভোটার এবং আনরিভিলড ভোটার, আনডিসাইডেড ভোটারগুলোকে আমরা কেন আলাদাভাবে দেখালাম, এটা নিয়ে অনেক প্রশ্ন এসছে। আমি আমরা পরবর্তীতে আরেকটা রেজাল্টস আপনার পাবলিশ করি, এটা আমি এখানে স্ক্রিনে দিচ্ছি সবাইকে দেখানোর জন্য। আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা আমরা আমাদের রিপোর্টে, প্রেজেন্টেশনে, সব জায়গায় বারবার করে বলেছি যে আমরা প্রথমে আনডিসাইডেড, তারপরে আনরিভিলড, তারপরে আমরা রিভিলড এর মধ্যে যেটা আপনার থার্ড যে রোটা দেখছেন সেটা আমরা প্রেজেন্ট করেছি। আমরা বলেছি কেন প্রেজেন্ট করেছি সেভাবে। আমরা উপরে দুইটা তখনই প্রেজেন্ট করিনি, কারণ হচ্ছে যে একজন বিজি রিডার আপনার, তারা এবং মিডিয়ার সামনে আমরা বলছি এই তিনটার একই সাথে উপস্থাপনায় তারা কিন্তু আপনার মানে লস্ট হয়ে যাবে। আমরা অলরেডি দেখছি যে মানুষজন আপনার এই ধরনের একটা টেকনিক্যাল সার্ভেকে বুঝার ক্ষমতা রাখে না। তো সেই জায়গায় আপনার মানুষকে কনফিউজ করে দেওয়া আরো, এটা আমাদের উদ্দেশ্য না। এটা এক। দুই নম্বর হচ্ছে আমরা প্রথম যখন সেপ্টেম্বরে আমাদের অপিনিয়ন পোলটা পাবলিশ করেছিলাম, আমরা তখন এক আর দুই আপনার একসাথে মার্চ করে দিয়েছিলাম, এবং তখন যেটা হয়েছিল যে একই প্যানেলে রাখার কারণে কেউই বুঝতেই পারেনি যে বিএনপি 17% ভোট পাবে, এটা কিভাবে হয়, জামাত 12% ভোট পাবে, এটা কি করে হয়। এটা একেবারে সবাই রিজেক্ট করে দিল সাথে সাথে। হ্যাঁ, সো আপনার আওয়ামী লীগ কিভাবে 5% ভোট পাবে, একদম রিজেক্টেড। তো এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা দিক থেকে চিন্তা করেন, সেটা হচ্ছে যখন আপনার ভোটিং ডে আসবে, সেই দিন যারা ভোটে টার্ন করেনি তাদের কথা তো, তারা তো ভোটার না, তারা তো ভোট দেয়নি। যারা ভোট দিয়েছে তাদের উপরে রেজাল্টসটা ক্যালকুলেটেড হবে। সেদিন তো মানুষজন ক্যালকুলেট করবে না আমাদের 100% ভোটারের মধ্যে আপনার 50% ভোটার টার্ন করছে, 50%-এর মধ্যে বিএনপি কত পেয়েছে, বা আপনার 100%-এর মধ্যে বিএনপি কত পেয়েছে, এই হিসেবে তো যাবে না। যতজন টার্ন ইন করেছে ততজনের মধ্যে যে পার্সেন্টেজ অফ ভোটার্স আছে সেটাই বলবে। তাহলে এই ধরনের অপিনিয়ন পোলে যদি আমি এখন আপনার প্রথম প্যানেলটাই শুধু রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বিএনপি পাবে 17%, তাহলে কালকে যদি ভোট হয় বিএনপি পাবে 50% বা 45% বা 35%, তো সেটার সাথে তো সার্ভে রেজাল্টসের কোনো মিল থাকলো না। তো এই জিনিসটা সবাই কমপ্লিটলি ওভারলুক করছে, এবং আমার কাছে মনে হয়েছে যে মানে যখন আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি, যে আমার কাছে মনে হচ্ছে যে আহ, মানুষ তার ব্যক্তিগত বায়াস থেকে এসে সেই বায়াসটাকে এটা কতটুকু রিপ্রেজেন্ট করছে হয়তো সেটার সাথে ম্যাচ করে দেখার চেষ্টা করছেন। কিন্তু আমাদের অ্যাজ এ রিসার্চার আমাদের অবজেক্টিভ থাকে বায়াস থেকে বিয়ন্ডে গিয়ে জাস্ট স্ট্যাটাস কো প্রেজেন্ট করা। আমরা জাস্ট স্ট্যাটাস কো প্রেজেন্ট করেছি। আমার একজন সিনিয়র কলিগ বলেছেন খুব পরবর্তীতে রেজাল্টসগুলো দেখে যে রুবায়াত আপনার দায়িত্ব না রেজাল্ট ইন্টারপ্রিটেশন করার, রেজাল্ট জাস্ট যেটা আসছে সেটা রিভিল করাটাই হচ্ছে আপনার দায়িত্ব। সো দ্যাটস আচ্ছা হোয়াট। রুবাই, এখানে মারিহার একটা বোধহয় প্রশ্ন আছে, লেটস জি টেক দ্যাট। মারিহা। ঠিক, রুবাই ভাই, আমার প্রশ্নটা হলো, um, so there was also a question regarding would people you were serving vote in the next election or not, right? যে ওনারা আগামী নির্বাচনে ভোট দিবেন কিনা। না, প্রশ্নটা ছিল যে তারা সিদ্ধান্ত নিয়েছে কিনা ভোট দেওয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে আম, আমি জাস্ট আই ওয়াজ থিঙ্কিং এই মুহূর্তে যে ইফ দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন রিগার্ডিং আগামী আম, নির্বাচনে ওনারা ভোট দিবেন কিনা, তাহলে হয়তো দেখা যেত যে যারা বলছে ভোট দিবেন না তাদের সাথে যারা রেসপন্ড করেনি বা অর সেড দ্যাট দে আর আনডিসাইডেড, সেখানে কোনো কোরিলেশন আছে কিনা। কারণ যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি যেটা বলছিলেন যে যারা শো আপ করবে আমি তো তাদের মধ্যেই ক্যালকুলেশনটা করব, ওইটা আসলে আম, খুব একটা রেলেভেন্ট হয় না। বুঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি? না, আমি আমি যেটা বলতে আমি বুঝছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আনডিসাইডেড কে ধরে নিচ্ছি প্রক্সি হিসেবে। হ্যাঁ, এখন আমাকে যতজন রিভিল করেছে সেটাই হচ্ছে আমার ভোট, এটা আমি বলছি। হ্যাঁ, যারা রিভিল করছেন আনডিসাইডেড তাকে নিয়ে তো আমি এখন চিন্তা করতে পারছি না। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আনডিসাইডেড কেন, সেটার একটা আমরা ব্যাখ্যা জানতে চেয়েছি, আমাদের লিস্ট অফ কোয়েশ্চেন্স ছিল, তার মধ্যে অ্যাকচুয়ালি আছে ওই অপশনটা যে আমি নির্বাচন নিয়ে ভাবছি না। এখন কথা হচ্ছে সে এখনই নির্বাচন তো দূরে, এখনই নির্বাচন, আপনি যেটা প্রশ্ন করছেন আমরা প্রশ্ন করতে পারি যে আপনি নির্বাচনে ভোট দিবেন কিনা, সেটা হয়তো আপনার নির্বাচনের কাছাকাছি গিয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। রুশান। হ্যাঁ, আমি যেটা হচ্ছে আমি আসলে এইটা বুঝি নাই আর কি, যে এটা
উপরে 17%, পরে 27%, মানে এই যে ডিসাইডেড আনডিসাইডেড, মানে ইস্যুটা কি আমি এটা আসলে ধরতে পারিনি। আচ্ছা, তো রুশদ ভাই, যেটা হয়েছে যে আমরা আমরা আম, এখানে যেটা আপনি দেখছেন যে প্রথমত আমরা যখন কোয়েশ্চেন করছি আপনি কি আম, সিদ্ধান্ত নিয়েছেন আম, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, এটা হচ্ছে ফার্স্ট প্যানেলে দেখবেন যে 8.6% বলছে মন্তব্য নেই, 29.4% বলছে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, 21.3% বলছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে তবে তারা মন্তব্য দিবে না। রাইট। হ্যাঁ, তো সেইখান থেকে আপনার যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি এই ডিস্ট্রিবিউশনটা পাবেন ওভারঅল। আর আমরা যখন আপনার সিদ্ধান্ত নিয়েছে তবে, জি এই যে স্যাম্পল গুলো যেগুলো বলা হচ্ছে, আম, ওগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে এবারের যে স্যাম্পল সেটাই তো, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইবারই, হ্যাঁ তো তিনটাই। এটা হচ্ছে যে বেসিক্যালি তাহলে ওই যে 6,631 হচ্ছে গিয়ে যারা অনিশ্চিত আর কোনো মন্তব্য নেই এদের বাদে। 6,601 যারা মন্তব্য নেই এদের সহ, উপরেরটা বাদে না, বাদেটা হচ্ছে যে 4,065 যেটা অনিশ্চিত এবং কোনো মন্তব্য নেই উপরে। না না, রাইট, মানে সিদ্ধান্ত নিয়েছে তবে মন্তব্য নেই তারা আছে, বাট হুম, অনিশ্চিত এবং কোনো মন্তব্য নেই তারা তো নাই আর কি। মানে এটা লাস্টের হচ্ছে দুইটা তারা নাই। নেই, তারা নেই হচ্ছে সেকেন্ডটাতে। হ্যাঁ, হুম আর হুম। লাস্টেরটাতে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা ফাইনাল যেটা পেয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি যাদের কাছ থেকে আমরা রেসপন্সটা পেয়েছি আর কি। না, আমরা তিনটাই পেয়েছি, তিনটাই পেয়েছি। আমরা আপনার আপনার ফার্স্ট রিপোর্টে আমরা লাস্টেরটাকে প্রেজেন্ট করেছি। রাইট। মানে বেসিক্যালি ইস্যুটা হয়েছে যে আমি আহ, এখানে লাস্টেরটাতে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজটা নিয়েছি আমার টোটালটা যখন আমি চেঞ্জ করে 4,354 করেছি সেখান থেকে পার্সেন্টেজটা নিয়েছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইখান থেকে নেওয়া, এক্স্যাক্টলি। তো আহ, so আমরা যখন বলছি যে বিএনপির সাপোর্ট 42%, আমরা ইমপ্লিসিটলি অ্যাজুম করে নিচ্ছি যে এক নাম্বার, যে যারা এখনো বলছে যে আনডিসাইডেড তারা হয়তো ভোট দেবে না, আর যারা ডিসাইড করেছে কিন্তু রিভিল করছে না, ওই ওই যে 1/3, হুম হুম। যে দোজ হু হ্যাভ ডিসাইডেড বাট নট রিভিলিং, ওই 1/3 মধ্যেও বিএনপির 42%। কারণ হচ্ছে যে যারা রিভিল করেছে তারা 42%। আমরা এটা ইমপ্লিসিটলি এই মুহূর্তে আমরা হুম। ইয়ে এই করছি, মানে বাট আমরা তো এখন আসলে ওটাকে মানে আনপ্যাক করতে পারছি না, কেন পারছি আর কি। রিভিউ করছে না। আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে যেটা আমরা কালকে রিপোর্ট প্রেজেন্টেশন দিচ্ছি, যে আমাদের কাছে ডেসক্রিপটিভ অ্যানালিসিস আছে, কারা আনডিসাইডেড, কারা আনরিভিলড, এই ধরনের ডেসক্রিপটিভ অ্যানালিসিস আমাদের কাছে আছে, সেটা আমরা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ও এবং কেন এটা যদি, হ্যাঁ, স্পেসিফিক্যালি আনরিভিলড সেটা তো আমি বলতে পারছি জানি না। না, জানি তা না আমাদের কাছে এক্স্যাক্টলি, তো এখন কোনো প্রক্সি নাই, মানে ডিরেক্ট প্রক্সি নাই যেটা দিয়ে আমি এটাকে একেবারে প্রিসাইসলি এক্স্যাক্টলি, রিপোর্ট করতে পারবো। সেটাই তো, এক্স্যাক্টলি। তাহলে তো আমরা এটাই বলতে পারি, মানে এক ধরনের যে বলতে পারি যে আমরা আসলে আহ, এটা এক ধরনের ভোটার টার্ন আউট আর কি, মানে যারা যে ভোটটা দিছে তাদেরটাই আমরা জানি। এক্স্যাক্টলি, তাদেরটাই আমরা যারা জানি। দিছে তাদেরটাই আমরা জানি, তো এক্স্যাক্টলি ওইটাই আমাদের এখন যাদেরটা তো সেটার বেসিসেই বলতে হবে। সেটার বেসিসে এক্স্যাক্টলি বলতে ওইটাই হবে। বলছি, যারা দিছে তাদেরটাই তো বলতে হবে। এখন 1,000 এক্স্যাক্টলি। ভোটার মধ্যে যদি আমার 40 জন ভোটার আমাকে বলে কি দিব, আমি তো সেটাই আমার কাছে বেসিস, সেটাই। এটা হচ্ছে আমাদের আমাদের যুক্তি। এখন সেটার সাথে দ্বিমত থাকতেই পারে। হ্যাঁ, হুম। এবং উল্টো ভাবে আমরা বলতেও পারি, এইটাও বলতে পারি, এবং যেটা বলাও হয়েছে যে এরকম যে দের ইজ এ লার্জ নাম্বার অফ আনডিসাইডেড অ্যান্ড আনরিফিল্ড। দ্যাটস অলসো অ্যান ইন্টারেস্টিং ফাইন্ডিং, রাইট। যে এখনো অনেকেই হয়তো কাকে ভোট দেবে সেটা চিন্তাই করেনি, বা চিন্তা করলেও ফর সাম রিজন তারা আমাদেরকে বলতে চাচ্ছে না। কেন বলতে চাচ্ছে না উই ডোন্ট নো, কিন্তু হুম বলতে চাচ্ছে না যে দিস ইজ এ বিগ নাম্বার, হুম and political parties and commentators and policymakers, they should think about that. So হুম as Rubaiyat said, যে পোল, মানে এখানে ওপিনিয়ন পোলটা আপনি করেছেন, আপনার কাজটা হচ্ছে যে ফ্যাক্টস গুলি তুলে ধরা, এটা অ্যানালাইজ করা, ইন্টারপ্রিট করা, দ্যাট ইজ সামবডি এলসেস টাস্ক। অ্যান্ড ওয়ান অফ দোজ টাস্ক ইজ অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড যে এরকম যে কেন এত বিশাল সংখ্যক মানুষ ডিসাইড করেও বলতে চাচ্ছে না। হুম। যে যারা ডিসাইড করেছে তাদের মধ্যে প্রতি তিনজনে একজন বলতে রাজি না যে কেন তারা তারা কাকে ভোট দেবে। এই এই ইয়েটাই, এটা কি তারা কোনো কারণে ভয় পাচ্ছে, নাকি কোনো সোশ্যাল ব্যাকল্যাশ হতে পারে, নাকি কেন এটা রাইট বলতে যাচ্ছে না, ইজ এন ইম্পর্টেন্ট রিসার্চ কোয়েশ্চেন, যেটার রাইট উত্তর আমরা বলতে পারবো না কারণ রাইট আমরা রাইট, এখনো সেটা একটা এটা ডিফারেন্ট জানি না। স্টাডি স্টাডি হতে পারে। হ্যাঁ, আহ, এক্স্যাক্টলি।
বাট যেটা মিন করে যে এখনো মানে লট অফ ফ্লাকচুয়েশন, মানে এই যে আমরা যে রেজাল্টটা পেলাম এটার পরে আরেকটা মানে এটা নট এন মানে একদম কংক্রিট ইন্ডিকেটর অফ হোয়াটস গোনা হ্যাপেন, মানে যেহেতু এত লার্জ চাঙ্ক আনডিসাইডেড, সো অ্যাকচুয়াল ভোটিং এ যখন আসলে মানুষ অ্যানোনিমাসলি ভোট দিবে তখন আসলে কি হবে বলা মুশকিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাটস ট্রু, দ্যাট ইজ ট্রু। অ্যান্ড দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট, যেরকম যে ভোটটা তো আসলে মানুষ মানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তো সে গিয়ে একটা ঘরে কেউ দেখবে না, সে তো সিক্রেটলি ভোট দেবে, অ্যানোনিমাসলি দেবে। আর হুম, সার্ভে তো বাই ডেফিনিশন ইজ নট অ্যানোনিমাস, আপনি সেটাই। একটা লোকের সামনে আপনার প্রেফারেন্স রিভিল করছেন, সো দেয়ার ইজ দ্যাট ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য টু। এটা তো হুম। আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা রুবায়াত, আপনার প্রেজেন্টেশন কি জি জি জ্যোতি আর ভাই, হলো? তো জি, সরি। Sure. আচ্ছা, তো তাহলে ওকে, তো থ্যাংক ইউ রুবায়াত। রুশাদ, আপনার কাছে যাই। যে রুবায়াত যেটা করেছে, আপনি তো আপনি তো শিক্ষক, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে এটা যে করেছে এটা কি ঠিক পথে গিয়েছে নাকি গেলে কিভাবে, কেন, অ্যান্ড সো অন। রাইট। তো আহ, এখন প্রথমে রুবায়াত এবং তার ইনোভেশন কনসালটেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং ইনফ্যাক্ট আমরা অনেক বছর ধরে চিন্তা করতাম যে এক ধরনের ওপিনিয়ন পোল বাংলাদেশে নাই কেন, নাই কেন। তো আসলে গত 15-16 বছরে আসলে ওপিনিয়ন পোলটা আনাটা খুব মুশকিল ছিল এমনিতেও। তো যাই হোক, এখন একদম রাইট টাইম। তো এটা খুব ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। তো এখন যেটা আমি এ পোল নিয়ে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, কিছু প্রশ্নের উত্তর হয়তো আলোচনাও করা হয়েছে স্যাম্পল সাইজ টাইজ নিয়ে। তো আমি জাস্ট ওই ইস্যুটা আর কি, যে স্যাম্পল সাইজ কত হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমি জাস্ট একটু ইনটুইটিভলি আলোচনা করবো। ইটস ভেরি টেকনিক্যাল আসলে, ল অফ লার্জের নাম্বার এগুলো দেখা গেল যে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে অনেক ধরনের থিওরাম টিওরাম থাকে। আমি খুব ইনটুইটিভলি জিনিসটা আসলে বলার চেষ্টা করবো। আর শফিক ভাই আসলে মেনলি যেটা বলেছিলেন যে ফার্স্ট ইয়ার স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে একটু অনেক থিওরি বাদ দিয়ে ইনটুইটিভলি বোঝানো গেলে সুবিধা হয়। তো আমি ওই লেভেলটা থেকে আমি ট্রাই করব বলাতে। তো আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি, আমি জাস্ট ওই ক্লাসের লেকচারের মধ্যে দু একটা জিনিস লিখলে মনে হয় সুবিধা হয় আর কি। তো অবশ্যই। এই জন্য আমি জাস্ট একটু ট্রাই করি আর কি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবো তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই পারার কথা। পাচ্ছেন? এই তো হ্যাঁ, তো দেখা যাচ্ছে আশা করি আমার স্ক্রিন। দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমি জাস্ট একটা স্ক্র্যাচ পেপারের মতো স্টার্ট করি যে জাস্ট লেখার জন্য। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ধরেন আমাদের যদি এরকম হয় যে আহ, একটা স্যাম্পল সাইজ মিনিমাম কত হতে পারে, মিনিমাম হতে পারে একজন। আমার লেখাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে পরিষ্কার, হ্যাঁ। আর আমার ভোটার যদি বর্তমানে ধরেন 12 কোটি থাকে, তো এক হতে পারে মানে একজন দিয়ে একজনকে যে জিজ্ঞেস করলাম ভাই আপনি কাকে ভোট দিবেন, সে বললো আমি বিএনপি কে ভোট দিব, তখন আমি চলে আসলাম যে ওকে সবাই বলছে বিএনপি কে ভোট দিবে। Right. তো আরেকটা হতে পারে আমি 12 কোটির কাছে গেলাম, তো সেটা হয়ে গেল সেন্সাস, এটা ফিজিবল না, সম্ভব না। তো এই জন্য আমার 1 থেকে 12 কোটির মাঝখানে কোনো একটা নাম্বার হতে হবে। তো এখন আম, সেই নাম্বারটা কত এখন? ইনোভেশনের যে পোর্টটা ছিল সেটা আমি ধরলাম সামওয়্যার অ্যারাউন্ড এইদিকে কোথাও 10,000। তো স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন আসতেই পারে যে 12 কোটি কোথায়, 12 কোটি আর কোথায় 10,000। তো এখন তাহলে নেক্সট প্রশ্ন হতে পারে, আচ্ছা আপনি যদি মনে করেন 10,000 অনেক কম, তাহলে আপনার কি মনে হয় আপনি আহ, মানে কোথায় নিবেন? আপনার কি তাহলে, আপনি তো জানেন 12 কোটি সম্ভব না, তাহলে এখন কত আপনি বলেন তো। তো এখন সেটাতে আবার লোকজন বিপদে পড়ে যায়, সেও বলতে পারে না আমার তো মনে হয় 1 লাখ হলে ভালো হইতো, আবার কেউ বলে না 12 কোটি তো 1 কোটি অ্যাটলিস্ট তো হওয়া উচিত। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আসে আর কি। তো আমার কাছে এই জন্য মনে হয় যে এটা আসলে কংক্রিট অ্যান্সারটা কি, অ্যান্সার এটা স্ট্যাটিস্টিক্সে এই স্যাম্পল সাইজটা, এই যে এই স্যাম্পল সাইজটা এটা করার জন্য একদম পিওরলি একটা সাইন্টিফিক প্রসিজিওর আছে আর কি। তো সেটার মধ্যে আমরা যাব না, আমরা হয়তো হালকা ভাবে দু একটা কথা বলবো, কিন্তু
আমরা যেটা এস্টাবলিশ করতে চাই যে যত পপুলেশনই থাকুক না কেন, স্যাম্পল সাইজ খুব অল্প দিয়েও এই পুরোটাকে রিপ্রেজেন্ট করা যায়। এবং কেন করা যায় সেটার জন্য যে একটা স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট আছে, যেটা নিয়ে আমরা বেশ কয়েকবার অলরেডি উল্লেখ করেছি, ল অফ লার্জ নাম্বার। তো এই বিষয়টা কি, এটা আসলে আমরা একটু খুব ইনটিউটিভলি বোঝার জন্য আমরা শফিক ভাই সাজেস্ট করছিল, আমরা ফার্স্ট ইয়ারে স্ট্যাটিস্টিক্স পড়ানোতে ইউজ করি, মানে অনেকদিন পড়াই না, ভুলে গেছি, তারপর একটু খুঁজে পেতে বের করলাম যে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লেট আছে যেগুলো সিমুলেট করে। সিমুলেশন ইজ ভেরি পাওয়ারফুল টুল। মানে আপনি স্ট্যাটিস্টিক্স বুঝতে চাইলে থিওরিটিক্যালি অঙ্ক দিয়ে বুঝতে পারেন, আবার সিমুলেশন করে বোঝানো যায়। সিমুলেশন করে বুঝতে গেলে জিনিসটা একদম ভিজুয়ালি থাকে, জিনিসটা বোঝা যায় অনেকটা। সেই জন্য আমি একটা জাস্ট একটা এরকম একটা ভিজুয়াল টুল আমি এখন আপনাদের জাস্ট কুইকলি একটু দেখাতে চাই। আহ, আমি অলরেডি অন করে থাকার কথা, দেখি আছে কিনা এখানে। ব্রাউজারে, ও আচ্ছা, এটা তো আমি রিস্টার্ট করার ফলে চলে গেছে। তো আমি জাস্ট একটু কয়েক সেকেন্ডের জন্য একটু পজ হ্যাঁ, করছি, আমি এটা ওপেন করছি, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য পজ করছি। ওকে, সো আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে এটা একটা বেসিক্যালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর কি, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ। তো এখানে আহ, ধরেন আমরা জানি যে একটা কয়েন টস করলে হেড আসার প্রবাবিলিটি 50%। তো কয়েন টসটাকে আমি আবার ধরেন রিয়েল লাইফে আমি একটা ওই পোলের সাথে রিলেট করতে পারি। ধরেন আমি যে যা জিজ্ঞেস করবো, আপনি কি বিএনপি কে ভোট দিবেন কি দিবেন না, বা আপনি জামায়াতে ইসলামে ভোট দিবেন কি দিবেন না, যে কোনো একটা প্রশ্ন করলাম, বিএনপি কে ভোট দিবেন কি দিবেন না। এখন এটা সম্ভাবনা কত, মানে বলার সম্ভাবনা ওই কয়েন টসের মতোই, 0.5 হইতে পারে, নাও হইতে পারে, 0.3 হতে পারে, আমরা জানি না। তো সেক্ষেত্রে এটার সাথে একটা সিমিলারিটি থাকতে পারে। তো এখন কয়েন টসের সুবিধাটা হলো যে আমরা এটার ট্রু প্রবাবিলিটিটা জানি। এটা যদি একটা আনবায়াস কয়েন হয়, এটা 0.5। কিন্তু ইন রিয়েলিটি আমরা আসলে বিএনপির ওটা জানি না, মানে ট্রু, মানে সত্যিকারের যদি ভোট হয় বা পপুলেশন সবাইকে জানতে পারতাম বিএনপিকে আসলে কত ভোট দিত, এটা আসলে আমরা জানি না। মানে দা হোল চ্যালেঞ্জই তো ওইটাই, আমরা স্যাম্পল থেকে ওটা জানার চেষ্টা করি। কিন্তু এখানে যেহেতু জানি, তাহলে আমরা এটা দেখাইতে পারি যে কতবার কয়েন টস, এক একটা কয়েন টস হচ্ছে গিয়ে যখন আমি অ্যাড করতেছি আমি স্যাম্পল সাইজ বাড়াচ্ছি। তো বাড়াতে বাড়াতে আমি কতখানে গেলে, কত বাড়ালে আমি আসলে ট্রু এর কাছাকাছি চলে যেতে পারি, সেই জিনিসটাই আমরা একটু দেখব। সো আমি আম, এখানে আমি একটু অ্যানোটেট করার চেষ্টা করি, তাহলে জিনিসটা হয়তো বুঝাতে পারবো। আম, এখানে এই যে লাইনটা, যেটা এই যে এই লাইনটা, এটা হচ্ছে কি ট্রু প্রপোর্শন অফ হেড, মানে 50% অফ দ্য টাইম আসে। এখন আমরা আহ, যদি একবার একটা কয়েন টস করি, তাহলে কি হতে পারে। তো আমরা যদি একবার একটা কয়েন টস করি, তো আচ্ছা, এটা ওকে, এটা আবার নাম্বার অফ টস তো বেশি আছে, তো আমি এটা একটু রিসেট করি, করে নাম্বার অফ টসটা একবারে এনে যাই। এটা একবারে 15টা করে ফেলছিল, আমরা 15টাতে পরে যাব, আগে একটু করি। তো একবার একটা কয়েন টস করলাম, দেখেন ওই যে উপরে আসতেছে, উপরে আসতেছে এই যে একবার কয়েন টসে এখানে হেড চলে আসছে। সো এখন কেউ যদি বলে যে ওকে একটা কয়েন টসে হেড আসলো, তার মানে হেড সব সময় আসে 100%, তো সেটা রং কনক্লুশন, কারণ আমি জাস্ট একটা অবজারভেশন থেকে নিয়েছি বা এক স্যাম্পল সাইজ একটা থেকে নিয়েছি। সো বলো না, একটাতে তো হবে না, সো ইউ ট্রাই আরো আরো স্যাম্পল সাইজ বাড়াও। তো দুইবার কয়েন টস করলো, একটা আসলো, তখন সে বললো ওকে দুইবার হচ্ছে গুড এনাফ, 50%। আমি কনক্লুশন ড্র করে ফেললাম। বাট সেটাও তো এনাফ না, দুইবার কয়েন টস করাটাও এনাফ না, তো বলে না আরো কিছুক্ষণ করো। তো এখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আরো করি, 3, 4, 5। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্লু লাইন, যেটা ব্লু লাইনটা হচ্ছে বেসিক্যালি আমার আহ, এই পার্সেন্টেজটা কিভাবে ফ্লাকচুয়েট করতেছে সেটা দেখাচ্ছে।
যে প্রথমে একবার করেছিলাম 100% ছিল, ধুম করে 50%-এ চলে এসেছে সেকেন্ডে, তারপরে আবার এটা 70%-এ চলে গেছে। তো তার মানে কি, স্যাম্পল সাইজ যখন আমি বাড়াচ্ছি এবং স্যাম্পল সাইজ যখন অনেক কম, তখন এটা অনেক ফ্লাকচুয়েট করতেছে। আহ, কিন্তু আমি যখন একটু আস্তে আস্তে লার্জ নাম্বার দিকে যাব, সেটা হচ্ছে ল অফ লার্জ নাম্বার, তখন কি হয় সেটা হলো দেখার ব্যাপার। তো এই জন্য আমি একটু এখন একবার একটু বাড়াবো। সো কয়েন টসে নাম্বার অফ টস এক, মানে এগুলো আমি এখন, আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন আমি প্যানেলটা একটু বাড়াচ্ছি। তো আমি এটা 15 করলাম, মানে আমি একবারে 15টা কয়েন টস করব, যাতে একটু স্পিড আপ হয় ব্যাপারটা। তো এখন 15টা কয়েন টস হচ্ছে, এবং আমরা দেখছি যে ট্রু ভ্যালুর কাছাকাছি এখন ফ্লাকচুয়েশনটা হচ্ছে, এটা কিন্তু খুব দূরে আর যাচ্ছে না। তো আমি এখন কয়েন টসটা আরো অনেক বাড়িয়ে দিই। আমি একবার এটা 200টা করে দিই, একবার আমি 200 করে কয়েন টস করছি। তো আমি টস করলাম, মাঝখানে একটু ফ্লাকচুয়েট করে ট্রু ভ্যালু 0.5, যেটা সবুজ লাইন, ওটা ওটার নিচে চলে আসে, এটা অনেক নিচে চলছে, নিচে চলছে। তো আমার স্যাম্পল সাইজ কিন্তু এখনো 220, খুব একটা বেশি না। আহ, তো আমরা একটু, যদি আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আরো কয়েকবার এটা করতে চাই। সো আমরা যদি একটু, আপনারা ফলো করতে পারছেন কিনা, তো আমরা যদি উপরে যাই তাহলে আমরা দেখবো যে স্যাম্পল সাইজটা কত, এটার দিকে একটু নজর রাখাটা দরকার। স্যাম্পল সাইজ এখন হয়েছে 420, মানে আমি 420 বার কয়েন টস করেছি, তার মধ্যে 215 বার এসেছে হচ্ছে কি হেড। সো ইটস ভেরি ক্লোজ টু দ্য ট্রু প্রপোর্শন। হ্যাঁ, তো অলরেডি 400, এবং এটার থেকে খুব একটা ডেভিয়েট করতেছে না কিন্তু। আমি যদি আর দু একবার করে হাজারে চলে যাই, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু ট্রু ভ্যালু থেকে খুব একটা ফ্লাকচুয়েট একেবারেই করছে না। তো আমরা এবার 6-এ আসলাম, 620-এ। আমরা আরেকটু, আর দুইবার করলেই হয়ে যাবে। এখন আবার একটু ডেভিয়েট করছে সবুজটা থেকে, আর লাস্ট ওয়ান মোর টাইম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রু ভ্যালু থেকে একটু নেমে গেছে, কিন্তু এটা আমি যদি আরো কয়েকবার করি, তাহলে দেখা যাবে যে এটা একেবারে ট্রু ভ্যালু থেকে। আর এটা যদি আমি এখন আম, আম, কি বলবো, আহ, যদি এটা আমি 2000 3000-এর কাছে যেতে যাই, দেখবো যে ওই গ্রিন লাইনের অলমোস্ট উপরেই থাকছে। তো আমি 3000-এর পরে আমি এটাকে 10,000 করি আর 1 লাখ করি, সে ট্রু ভ্যালুর কাছেই থাকবে। তো ওই অ্যাডিশনাল 1 লাখে যেহেতু আমার আর কোনো লাভ নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ল অফ লার্জ নাম্বার, যেটা বেসিক্যালি যে আমরা যত স্যাম্পল সাইজ বাড়াচ্ছি, আমরা আসলে ট্রু ভ্যালুর কাছাকাছি চলে যেতে পারি যদি একটা সার্টেন সাইজের পরে, এবং তারপরে অ্যাডিশনালি আর কোনো ভ্যালু এখানে অ্যাড করে না। তো এই জিনিসটাই এক্স্যাক্টলি আমি যদি এখন পোলের ক্ষেত্রে চিন্তা করি, পোলে আমি এখন দিনাজপুরের যে, ধরেন মফিজ নামে কাউকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাকে ভোট দিবেন? তো সে বললো আমি বিএনপি কে ভোট দিব, আর আমি চলে আসলাম। তো ওইটা নিলে বললাম যে ওকে 100% সবাই ভোট দিবে, হবে না। তো আমাকে তাহলে একটা সার্টেন নাম্বার অফ স্যাম্পল সাইজে পৌঁছাতে হবে। তো এখন এখন এটা তো আমরা বুঝলাম যে ওকে স্যাম্পল সাইজটা, ল অফ লার্জ নাম্বার বলতেছে যে স্যাম্পল সাইজ যখন বাড়বে, তখন আমরা ট্রু যে প্রপোর্শন, বিএনপির আসলে কতজন ভোট দিবে, জামাত ইসলামে কতজন ভোট দিবে, ছাত্রদের কতজন ভোট দিবে, ওটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো, সেটা আমি বুঝলাম। তাহলে আমার প্রশ্ন আসতেছে যে, ঠিক আছে, আমি বুঝলাম যে আমার খুব বেশি লার্জ নাম্বার দরকার নাই, কিন্তু আমি যে অ্যাকচুয়াল যে নাম্বারটা, সেটা আসলে কিভাবে আসবে, যে নাম্বারটা, এটা অলরেডি রুবায়াত এখানে আলোচনা করেছে যে এটা আসলে পপুলেশনের সাথে এটা খুব একটা সম্পর্ক নাই। এটা আসলে ওই যে যেটা সেখানে বলছে যে 20,000-এর উপরে যদি পপুলেশন চাই, মানে বাংলাদেশের জনসংখ্যা যদি 20,000 হইতো, বা 20,000 একটু বেশি হতো, আহ, এবং সেটা 20,000 না হয়ে সেটা 20 কোটি হতো, তাতে খুব একটা ডিফারেন্স হতো না। সেই তিন, মানে আমি যদি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল
তো এই দুইটা টার্ম আবার একটু টেকনিক্যাল টার্ম, তারপর আমি একটু জাস্ট কুইকলি বলতে চাই আম, যে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল অ্যান্ড মার্জিন অফ এরর, এই দুইটা জিনিসই আসলে 5%, এই দুইটা জিনিসই আসলে ডিসাইড করে স্যাম্পল সাইজ কত হবে। তো এই দুইটা জিনিস থাকলে স্যাম্পল সাইজ হয় 384টা। আমি যদি এখন মার্জিন অফ এরর কমায় দিতে চাই, মার্জিন অফ এরর বিষয়টা কি, বিষয়টা হচ্ছে গিয়ে আমি জানি যে মার্জিন অফ এরর বেসিক্যালি 5% হলে কি বলতেছে, এটা মিন করছে বেসিক্যালি আমি যদি স্যাম্পলে পাই যে বিএনপি কে ভোট, যেমন আমরা দেখেছি যে রুবায়েতের সার্ভেতে 41% স্যাম্পল প্রপোর্শন আসতেছে, ওই স্যাম্পলে আসতেছে যে বিএনপি কে ভোট দেবে। তো এটা যেহেতু মাত্র একটা স্যাম্পল থেকে নেওয়া হয়েছে, এটা তো কোনো এরর আছে তাই না, ট্রু ভ্যালুর সাথে এটা সাথে কিছুটা ডিস্টেন্স তো হবে, সেই ডিস্টেন্সটা আসলে কতটুকু সেটা হচ্ছে গিয়ে। স্যার এখানে জাস্ট 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 টু ইয়ে আর কি, যে হ্যাঁ, আপনি যেটা কয়েন টসটা দেখাচ্ছিলেন, হ্যাঁ, যেখানে হ্যাঁ, আমরা জানি যে ট্রু ভ্যালু 0.5, রাইট, সেখানেও কিন্তু মানে একটা খুব ছোট্ট ইয়ে থেকেই যাচ্ছে, সব সময় থেকে যাচ্ছে, তাই না? রাইট, কারণ রাইট, এই অ্যাপটাতে তো এটা র্যান্ডমলি জেনারেট করা হয়েছে। সো হ্যাঁ, দের ইজ অলওয়েজ গোয়িং টু বি, আমি যদি এখন 10,000ও করি, মানে এক্স্যাক্টলি ওই 0.5 এর মানে অন দ্য ডট হবে না, হবে না, একটু রাইট, একটু কাছাকাছি যেতে থেকেই পারে, যাচ্ছে। রাইট, হ্যাঁ, রাইট, তো এবং দ্যাটস দ্য সেটা এরর আর কি, তাই না? এটাই হচ্ছে মার্জিন অফ এরর আর কি। জি। তো এক্স্যাক্টলি, তো তো এটা আসলে কি বলছে, মার্জিন অফ এরর বলতেছে যে বিএনপি, আমরা ক্লেম করছি না যে বিএনপি 41% পাবে, মানে আমরা ক্লেম করছি পাবে, কিন্তু উইথ এ ক্যাভিয়েট যে এটা মার্জিন অফ এরর 5%, তার মানে এটা 41% ±5%, তার মানে এটা আসলে হচ্ছে গিয়ে 36 to 46%-এর মধ্যে মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে। দ্যাটস হোয়াট দ্য মার্জিন অফ এরর মিনস। আর আর স্যাম্পল সাইজ বাড়ে কখন, যদি কেউ বলে ওকে আমি স্যাম্পল সাইজ, আমি মার্জিন অফ এরর আমি আরো কমায় রাখতে চাই, আমি 3%-এ নিয়ে আসতে চাই, আমি আরো প্রিসাইজ হতে চাই, তখন স্যাম্পল সাইজটা আরো বাড়াতে হয়। এটা একটা কারণে স্যাম্পল সাইজ বাড়ে। আর এটা হলো গিয়ে কনফিডেন্স ইন্টারভ্যাল। তো কনফিডেন্স ইন্টারভ্যাল ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি, আমি তো মাত্র একটা স্যাম্পল নিয়েছি, এরকম ধরেন আরেকটা ফার্ম, আরেকটা স্ট্যাটিস্টিক্যাল ফার্ম যদি তারা আরেকটা সার্ভে করে, তারা হয়তো পেলো সেখানে 43% বিএনপি কে ভোট দিচ্ছে, অথবা আরো একটু আহ, বেশি ডেভিয়েট করলো, তো সেটা কি আসলে তাদেরটা কি ভুল হয়ে যাবে? তো সেটা ভুল হবে না, কারণ হচ্ছে কি এখানে তো আমরা একটা রেঞ্জের কথা বলছি। আম, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকলেই হবে। আর এইটার ব্যাপারে আমার কনফিডেন্স কত, আমি 100টা স্যাম্পল যদি নেই, এই 95% কনফিডেন্স বলছে যে আমি যদি 100টা স্যাম্পল এরকম নিতাম এই ইনোভেশনের মতো, তো তার মধ্যে 95টা ট্রু প্রপোর্শন, ট্রু ভ্যালু যেটা বিএনপি যে আসলেই সত্যিকারের, যদি আমি সবাইকে জিজ্ঞেস করতে পারতাম তখন বিএনপি কে কত ভোট দিত, সেটা সেই ভ্যালুটাকে 95% স্যাম্পল, 100টার মধ্যে 95টা স্যাম্পল সেই ভ্যালুটাকে কন্টেইন করতো। তো এগেইন স্যাম্পল সাইজ আবার ডিপেন্ড করে এটার উপরে। আমি যদি আমার কনফিডেন্স 99%-এ বাড়াতে চাই, তখন আমার স্যাম্পল সাইজ আবার বাড়াতে হবে। আবার আমি যদি এটাকে 90% করি, তাহলে আবার কম স্যাম্পল সাইজ নিলেও হবে। তো বেসিক্যালি এই আর কি, যে স্যাম্পল সাইজ কিভাবে ডিটারমাইন হয়, এবং স্যাম্পল সাইজ যে খুব বেশি বড় হওয়ার দরকার নাই, সেটা একটু স্ট্যাটিস্টিক্যালি মানে ইনটুইটিভলি বলা, এই। সো এখানে যেটা ধন্যবাদ রুশান। সো এখানে ইনোভেশন যেটা পেয়েছে, সো জাস্ট জাস্ট টু রিইটারেট আর কি, তো ইনোভেশন বলছে যে আমরা যারা যারা আনডিসাইডেড এবং আনরিভিলড, ঠিক আছে, তাদেরকে যেহেতু আমরা জানি না, তা আমরা চেষ্টা করে বুঝতে পারি, যে চেষ্টা করতে পারি, জিজ্ঞেস করেছি তাদেরকে যে কেন তারা আনডিসাইডেড, হুম, কি কি ইনফ্লুয়েন্স করতে পারে অ্যান্ড সো অন। কিন্তু অ্যাট দি এন্ড যে যারা আমাদেরকে উত্তর দিয়েছে যে এরকম যে আমরা বিএনপিকেই দিব বা জামাতকেই দিব, রিভিল করেছে, হুম, তাদের উত্তরটাই তো আমরা কাউন্ট করতে পারি, যেটা আমরা যারা উত্তর দেয়নি তাদেরকে তো হুম, আমরা ওই হিসেবে ধরতে পারছি না।
না। আমরা যখন এদেরকে কাউন্ট করব তখন দেখা গেল যে এরকম যে বিএনপি এখানে হচ্ছে 41.7%, এবং ইনোভেশনের ক্যালকুলেশন অনুযায়ী আমরা 95% কনফিডেন্ট যে ট্রু নাম্বারটা 41.7%-এর আশেপাশেই থাকবে। মানে আমরা রাইট। যদি 100 বারেই স্যাম্পল করতাম, আমরা 95 বার এই 41.7-এর আশেপাশেই পেতাম। আচ্ছা। এবং এই যে আশেপাশে, আশেপাশেটারও একটা স্পেসিফিক রেঞ্জ ক্যালকুলেট করতে পেরেছি আমরা। সেটা কি? রাইট। এটা হচ্ছে 41.7-এর 1.5% নিচে অথবা 1.5% উপরে। রাইট। সেই রাইট। ক্যালকুলেশনটা ওই 95% ইন্টারভ্যাল থেকে পাওয়া গেছে। আচ্ছা, তার এখানে মানে আমি হচ্ছে যে সরি আমি একটু ইন্টারভিউ জাস্ট হুম, একটা জিনিস করার জন্য, এটা কিন্তু মিন করছে না যে 95% টাইমই আমি ওই কথার কথা, যদি আমি 5% মার্জিন অফ এরর ধরি, 95% টাইমই আমি 36 to 46-এর মধ্যে পেতাম। না 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 এটা ওটা যেটা মিন করছে 95% অফ দ্য টাইম আমার, আমি যেটা পেতাম, ধরা যাক আরেকটা কনসালটেন্সি ফার্ম আরেকটা করলো, ওই হ্যাঁ, 95-এর মধ্যে আরেকটা করলো, তার চান্স আছে ওই ট্রু ভ্যালুটাকে কন্টেইন করার চান্স হচ্ছে 95%। 95%। কিন্তু তার আহ, আহ, তার রেঞ্জটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ সে ডিফারেন্ট স্যাম্পল থেকে জিনিসটা ডিফারেন্ট ক্যালকুলেট স্যাম্পল করছে। করছে। সো সো এখান থেকে ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাওয়ে বিগ টেক অ্যাওয়েজ, সেটা হচ্ছে যে এরকম যে হাজার হাজার লোককে প্রশ্ন করলে পরে এই নতুন কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমি এখানে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা যে ইলেকশনের দিন প্রিসাইসলি ওইটাই হবে, নট নেসেসারিলি। ফর ওয়ান থিং, যেরকম যে ইলেকশন আসছে তো এখনো 6-7 মাস বাকি, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, যেটা রুবায়ত বলেছেন, যে এই দিস ইজ ট্রু ফর দ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম যখন সার্ভেটা করা হয়েছিল। ঠিক আছে। রাইট। অ্যান্ড দেন 3 নাম্বার হচ্ছে যেরকম যে ওই যে নাম্বারটা হচ্ছে সেটা যে 100% অ্যাকিউরেট রাইট। তা না। তো আমরা 41.7 পেয়েছি, মানে এই না যেরকম যে এক্স্যাক্টলি 41.7, ইট রাইট। ইজ যেরকম যে এটার আশেপাশে একটা নাম্বার, সেটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট রাইট। 95%। সেটাই। তো মানে যেমন ব্যাপারটা এমনই হয় যে আমার মার্জিন অফ এরর যত এত বেশি থাকে, যেমন আমার যতদূর মনে পড়ে যে বিএনপির যদি বিএনপির লোয়েস্ট মার্জিনটা যদি আমি নেই, যে লোয়েস্ট মার্জিনটা হচ্ছে কি, ধরা যাক যদি হয় 36%, আর জামাতে ইসলামীর যদি আমি ছিল কত 31% মনে হয়, সেখানেও যদি 5% ধরি, তাহলে তাদের আপারটা হয়ে যাও কিন্তু 36%, তখন বিএনপি আর জামাত কিন্তু সমান হয়ে যায়। তো জিনিসটা আহ, মানে এরকমই আর কি, যে এটা আহ, এটাকে আমাদের এক্স্যাক্টলি আমি যদি মনে করি 41% ধরেই যদি আমি সেটাকে ফোকাস করি, তাহলে আমাদের কনক্লুশনটা অনেক বেশি রিজিড হয়ে যাবে, এবং সেটা হয়তো খুব একটা অ্যাকুরেট প্রেডিকশন হবে না আর কি রেজাল্টের ওকে, জন্য। থ্যাংক ইউ রুশাদ। মারিহা, আপনার কাছে যাই। আহ, আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো ওটা হলো পুরা কনভারসেশনটা ডিসকাশনটা শুনে আমার মেথোডলজিকে ক্রিটিসাইজ করার কিছু নেই। আই পার্সোনালি ফিল যে বেস্ট গিভেন দি লিমিটেশনস যা করা সম্ভব ছিল সবই করা হয়েছে, দ্যাটস হাউ আই ফেল্ট সব শুনে। হ্যাভিং সেড দ্যাট, যে কোনো সার্ভেরই কিছু লিমিটেশনস থাকে, তো যারা ইন্টারপ্রেট করবেন এই রেজাল্টগুলো তাদের সুবিধার স্বার্থে আমি একটু এই উইকনেস গুলো একটু পয়েন্ট আউট করে দিব, জাস্ট সো। প্রথমে তো স্টার্ট উইথ রুশাদ ভাই যেটা বলছিলেন যে ইন্টারপ্রেট করার সময় কিপিং ইন মাইন্ড যে আম, উপরের আপার লেভেলটার সাথে অন্যজনের নিচেরটা কি কোইনসাইড করে যাচ্ছে কিনা বা নেমে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা, কনফিডেন্স ইন্টারভ্যালটা খেয়াল রাখা, মার্জিন অফ এররটা খেয়াল রাখা ওয়েন ইন্টারপ্রেটিং দিস রেজাল্ট। তো সেটা তো একটা। আম, প্রথম যেটা আমার মনে হয়েছে যে পপুলেশন সেন্সাস যেহেতু 2011টা ব্যবহার করা হয়েছে, আর রুবায়েত ভাই এক্সপ্লেইন করেছেন যে ওনারা হাউ দে ইউজড ইট আর ওনারা কি কি স্টেপস নিয়েছেন টু মেক শিওর যে তারপরও স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গিয়েছে যে স্পেশালি যখন আমি অ্যাগ্রিগেটটা যখন দেখবো, আমার কাছে যদি মোস্ট রিসেন্ট ডেটা না থাকে যে পপুলেশনটা কিভাবে ডিস্ট্রিবিউটেড ইন মাই কান্ট্রি, আমি যখন অ্যাগ্রিগেটটা দেখছি আমি ওয়েটস অ্যাসাইন কিভাবে করলাম? সো দ্যাটস মাই ফার্স্ট কোয়েশ্চেন। যদি আমি ভুল বুঝে থাকি আমাকে একটু রুবায়েত ভাই কারেক্ট করে দিন।
না, আমরা তো 2022-এর সাথে রেট্রোফিট করে বা ওয়েট অ্যাসাইন করছি না। সো অ্যাজ আই সেড, যেহেতু আমার প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের ইনুমারেশন এরিয়াটা আমার 2022-এ আইডেন্টিফাইড না, আমরা 2011 নিয়েছি। বাট হ্যাঁ। আমরা যদি ভোটিং এজ পপুলেশনটাকে যদি কম্পেয়ার করি, তাহলে হুম। 2011-22-এর সাথে আসলে খুব একটা পার্থক্য নাই। আমি হ্যাঁ, but আই ক্যান that's when অলসো we're পয়েন্ট looking at that strata and that stratification. আমি যদি অ্যাগ্রিগেটটা ধরি তখন তো আসলে ভোটিং এজ মানে অ্যাগ্রিগেট ডিফারেন্ট, কিন্তু আমি তো অ্যাগ্রিগেট হ্যাঁ। দেখবো না, আমার তো ভোটিং এজ পপুলেশন দেখতে হবে। না, আমি সরি, আমি যেটা বলতে চাই, আমি যদি শুধু ভোটিং এজ পপুলেশনও দেখি, সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা অ্যাক্রস দ্য ইয়ে কি বদলায়নি? না, আমরা Okay. আমি বলছি, আমি একটা আপনাকে আপনি আলোচনা করেন, আমি আপনাকে একটা স্লাইড দিচ্ছি, আচ্ছা। দ্যাট উইল হেল্প ইউ। ওকে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কনসার্ন, যদি ওটা ইয়ে করা থাকে। আর সেকেন্ড যেটা ছিল সেটা হলো, এটা অলরেডি ডিসকাসড হয়েছে, whoever is interpreting these results, they need to keep in mind যে আমরা আম, যত গ্র্যানুলার ডেটা দেখতে চাবো, তত আমাদের কনফিডেন্স ইন দ্যাট রেজাল্টস কমতে হবে। সো আমি যখন আচ্ছা ঠিক আছে, আমি ওভারঅল ভোটার এতজন, তার মধ্যে এতজন মহিলা এটা ফিল করে, আবার সেই মহিলাদের মধ্যে যারা হাউস ওয়াইফ এনারা এটা ফিল করেন, এই পর্যায়ে যখন আমি দেখতে যাব, দোজ রেজাল্টস আর হয়তো একটা ট্রেন্ড আমাদেরকে দেখাচ্ছে, বাট আই ডোন্ট নো হাউ দে আর নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, এটা দ্যাটস দ্য ওয়ে টু পুট ইট। তো ওইটা যেন মানুষ মাথায় রাখে এটা দেখার সময়। দ্য থার্ড, অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ইম্পর্টেন্ট observation, 1/3 undecided is a large proportion. ঠিক আছে, it's such a large proportion যে it actually to me, যারা রিভিল করেছে সেটার ভিত্তিতে কোনো কনক্লুশন ড্র করা for me is difficult, because 1/3, unless this 1/3 coincides with those who are not going to vote at all, যদি সেটা হয়ে থাকে তাহলে it doesn't matter, কিন্তু unless that is happening and these people are actually going to show up to vote, তাহলে কিন্তু the rest of the results interpret করা খুব difficult হয়ে যায়, কারণ 1/3 খুবই বড় একটা proportion, that's number one. And number two, often non-response আর বা I don't want to comment এই ধরনের reasons, this group is probably tied by some reasoning, তাই না? ওরা, there must be some similarity, there usually is some similarity between in these people, তো either তারা একই পার্টিকে ভোট করছে or they're scared for some reason, যেটা জ্যোতি ভাই বলছিলেন। Either way it becomes very difficult to, কারণ এই 1/3 ফ্যাক্টর ইন করার পর আসলে কি দাঁড়াবে রেজাল্ট, এটা বলা খুবই মুশকিল। So that I think is something that's very important, and I completely understand যে রুবায়েত ভাইরা কেন যা রিভিল করেছে সেটার ভিত্তিতেই চার্টগুলো বানিয়েছেন। I completely understand that logic and I'm not arguing that. However, 1/3 এতই বড় একটা proportion that that can't really be disregarded. So that's the other thing. আর lastly, um, এটা ঠিক methodological আবার নাও, যেটা আমার মনে হচ্ছিল সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন না রুবায়েত ভাই, যে আপনার কাছে আপনাদের মনে হচ্ছে যে মানুষ সংস্কার নিয়ে যত না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত রেজাল্টস নিয়ে, they're more interested in seeing the results. My interpretation is a little bit different. আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সংস্কার শব্দটা হয়তো সাধারণ মানুষের vocabulary-তে নেই। I'll be very honest, 5th অগস্টের আগে I didn't really think of the word সংস্কার. And even now, that doesn't necessarily mean a lot to me. What I want to see, of course, are results. এখন কেউ যদি আমাকে এসে বোঝাতে পারে যে এই রেজাল্ট অ্যাচিভ করতে এই সংস্কার দরকার হবে, I'll stand by it. এখন হয়তো ইস্যুটা আসলে সেখানে, and I completely understand যে একটা সার্ভে করার সময় এত কিছু মানুষকে বোঝানো সম্ভব না, যে আমি যখন সংস্কার বলছি আমি এটা মিন করি, এটা দ্বারা আমরা এটা অ্যাচিভ করবো, এটা সম্ভব না, it's not feasible. But maybe that is what's going on. So again, anybody trying to interpret these results, ওনারা যদি কোয়েশ্চেনারটা দেখেন এবং দেখে, um, often just the phrasing of the questions has a lot to do with what we are seeing. আমি on my end আর কিছু সেরকম অ্যাড করার নেই। জি, যেটা আসলে মারিয়া বলছিলেন যে ফ্রেজিং অফ দ্য রেজাল্টস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, যে জন্য আমরা চেষ্টা করছি যে আপনার যখন রেজাল্টসগুলো টেবিলগুলো দেওয়া হচ্ছে একেবারে যেভাবে আছে
ওইভাবে যাতে করে আপনার থাকে। ইংলিশে আবার আমরা সেটা হয়তো অনেক সময় পারছি না, সো কিন্তু সেই জিনিসটা আমরা চেষ্টা করছি। আমি একটা জিনিস আপনাকে দেখাই, মারিয়া, যেটা আপনি বলছিলেন এটার কথা। আম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখেন এখানে বেসিক্যালি পপুলেশন পিরামিডটাতে আপনার 15 to 19 পপুলেশনটা যদি আমি দেখি, হ্যাঁ, তো আপনার এখানে আপনার, একটু বড় করে দিবেন। হ্যাঁ দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ। তো 15 থেকে 19 বাংলাদেশে এইভাবে রেঞ্জগুলো দেওয়া, তো এক্স্যাক্টলি 18 থেকে শুরু হচ্ছে না, কিন্তু আমি যদি 15 থেকে 19-এরটাই যদি ক্যালকুলেট করি, তাহলে আপনার 2022 থেকে আপনার উপরে যদি যাই, বেসিক্যালি আপনি এখানে 20 এখানে অ্যারাউন্ড 30% আছে। 15 থেকে 19 নিচে 30% বাদ দিবেন, সো 70% পাবেন। আর এখানে আছে হচ্ছে অ্যারাউন্ড 33%, সো 3% আপনার 2011-এ কম আছে। ঠিক আছে, সো ওভারঅলে, সো আর আপনি যদি এখানে এটাকে তারপরে পপুলেশন প্রপোর্শন, যে আপনি যদি এই যে ভোটিং এজ পপুলেশন 18 থেকে ক্যালকুলেট করেন, তাহলে আপনার যেটা আসবে সেটাকে প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করলে আমরা যেটা ক্যালকুলেট করেছি সেটা থেকে আসলে খুব বেশি ডিফারেন্স হবে না। আচ্ছা, আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে এটা, চাচ্ছেন। হ্যাঁ, এটা আসলে খুব বেশি ডিফারেন্স হবে না, এমন কোনো মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আপনার বায়াসেস এখানে কোনো আসবে না ওই অতটুকু আচ্ছা। ছোট ডিস্ট্রিবিউশনাল মার্জিনে। আম, আর জি, আর যেটা বলছিলেন যে আপনার এক্স্যাক্টলি আপনার, আমরা কিন্তু প্রথমেই বলছি যে 29% আনডিসাইডেড, এটা কিন্তু ফার্স্টে ওইটাই বলা হচ্ছে। আমরা কিন্তু আগে তো ওভারঅলটা বলে এটা আসি নাই, এবং এক্স্যাক্টলি এই পয়েন্টেই আমরা বলতে চাচ্ছি যে এটা একটা বড় পপুলেশন আনডিসাইডেড আছে, ওকে আমরা কিভাবে আপনার ওদের ওয়াই দে আর আনডিসাইডেড ওটা নিয়ে একটা পার্টিকুলার কোয়েশ্চেন আছে। সো উই আর ডেডিকেটিং আ ফুল রিপোর্ট অন দ্য আনডিসাইডেড ভোটার্স অ্যাকচুয়ালি, সো যেটা আমরা কালকে এটা ফুল প্রেজেন্টেশনটা আমরা শেয়ার করছি। আচ্ছা, আমার জাস্ট ধন্যবাদ একটা সবাইকে। জি, রিশাদ, প্লিজ একটা বলেন। প্রশ্ন ছিল, সরি। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো যে রুবায়েতের মারিহা যেটা একটু আগে করেছিল, সেটা হলো যে ওয়েটের ব্যাপারটা আর কি, যেটা ধরেন রুবায়াত, সেটা হলো যে আহ, ওই যখন আপনার কি ওয়েট গুলো কিভাবে ক্যালকুলেট করেছেন? ধরেন এক একটা ধরেন একটা পার্বত্য চট্টগ্রামের এনুমারেশন এরিয়াতে যদি আপনি যান, একজন ইন্ডিভিজুয়াল হয়তো রিপ্রেজেন্ট করতেছে 300 জনকে। অন দ্য আদার হ্যান্ড, ঢাকার একটা এনুমারেশন এরিয়াতে একজনকে জিজ্ঞেস করলে সে রিপ্রেজেন্ট করতেছে হয়তো 3,000 মানুষকে, বিকজ ওখানে ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি। তো ওই ওয়েট গুলো জানার জন্য প্রত্যেকটা এনুমারেশন এরিয়ার তো পপুলেশন গুলো জানা দরকার। সেই ইন্ডিভিজুয়াল ওয়েট গুলোকে ইনকর্পোরেট কিভাবে এই হয়েছিল? প্রাইমারি স্যাম্পলিং ইউনিটগুলো আপনার ওই 2011 থেকে নেওয়ার উদ্দেশ্যটাই কিন্তু ওই জায়গায়, যে মানে আমরা ওই করে ওই ডিস্ট্রিবিউশনাল এফেক্টটা পাই। ওই পপুলেশন গুলো আপনারা ওগুলা করে ইন্ডিভিজুয়াল ওয়েট গুলো হ্যাঁ, ওখান থেকে ক্যালকুলেট করেছেন আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি রূপায়ত ভাই এটাই বলতে চাচ্ছিলাম যে আমি জানি না, মেবি ইউর রাইট যে খুব বেশি ডিফারেন্স হয়নি, বাট গিভেন যে এর মধ্যে একটা প্যান্ডেমিক হয়েছে, আমাদের অনেক রকম ইন্টারনাল মাইগ্রেশন এক্সটার্নাল মাইগ্রেশন হয়, আই ডোন্ট, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে ভেরি কনফিডেন্টলি যে না আসলে এই পপুলেশন সেন্সাসটা যদি আমি আরো রিসেন্টটা নিতে পারতাম খুব বেশি ডিফারেন্স হতো না। আই ডোন্ট নো, মেবি ইউর রাইট, আই হ্যাভেন্ট রিয়েলি সিন আই দ্য এগ্রি, ক্যালকুলেশনস অফ দ্য আই ডিটেইলে। এগ্রি, বাট যেটা বলছিলাম আর কি, যে চ্যালেঞ্জ ইজ যে উইদাউট দ্য প্রাইমারি ইনুমারেশন এরিয়া আমরা আসলে 2022 এফেক্টিভলি নিতে পারবো না, মিলাতে পারবো না। তখন আরো অ্যাকচুয়ালি আরো বেশি ভেরিয়েশন হবে, কারণ যখন আমি মানে 2022 পপুলেশন সেন্সাসকে ভিত্তি ধরছি, আবার ইনুমারেশন এরিয়া নিচ্ছি 2011-এর, তখন আবার ডিসক্রিপেন্সি অনেক হিউজ হয়ে যাবে। সো দেয়ার আর প্র্যাকটিক্যাল লিমিটেশনস অ্যাজ আই সেড, এবং আপনার সার্ভে ইমপ্লিমেন্টেশনে তো আরো অনেক চ্যালেঞ্জেস আছে। হ্যাঁ, একটা কনস্ট্রেনিং ফ্যাক্টরের মধ্যে কাজ করতে হয়, কতক্ষণে সার্ভেটা কমপ্লিট করবে। মানে ফর এক্সাম্পল আমি এখানে কিছু জিনিস বলিনি আপনাদেরকে, যেমন আমরা যেমন টাইম ফ্রেম, আমরা আপনার মানে 10 মিনিটের নিচে আসছে এই ধরনের স্যাম্পলগুলোকে আমরা অ্যাকাউন্টে করি নেই, ওগুলো আবার আমরা রিডু করাইছি। হ্যাঁ, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, সেগুলো সবগুলো আবার রিডু করাইছি। So there were lots of correction measures that were taken to ensure যে ডেটা কোয়ালিটি যাতে করে ভালো হয়।
আম, এবং এখানে আরো অনেক নুয়ান্সেস আছে। আমরা অনেক জায়গায় আমাদের কাছে মনে হচ্ছিল এরকম এটা কি হতে পারে কিনা। সো আমরা তখন আবার আপনার সব ইনুমারেটরদেরকে ডেকে আমরা অনলাইনে বসে উই আস্ক যে আপনারা আসলে কি দেখছেন। দেখেন, ইনুমারেটরদেরকে কিন্তু অনেক কোয়ালিটেটিভ নুয়ান্সেস থাকে, যেটা আমরা আমরা ডিজাইন করছি, কিন্তু আমি তো জেনারেলি আমি আমার কাজে আমি সাধারণত নিজেই ফিল্ডে থাকি, কিন্তু এটাতে আমার পক্ষে আমি নিজে আবার বাড়িতে বাড়িতে গিয়ে তার ডেটা কালেক্ট করতে পারছি না। তা আমি ইনোভেটরদেরকে নিয়ে বসছি, আমি জিজ্ঞেস করেছি কি হচ্ছে, আপনারা কি দেখছেন। দ্য ইনসাইটস দ্যাট দে শেয়ার্ড আনবিলিভেবল। মানে আমি আমি মানে চমকাই গেছি যে আমি নিজে এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, যে এই র্যাশনাল গুলা, যে কি হচ্ছে ওইখানে, কেন ওরা কি দেখছে বা কি বুঝছে, যেগুলো আসলে কোয়ালিটেটিভ নুয়ান্সেস, এগুলো তো আমার পক্ষে আর এখানে প্রেজেন্ট করা সম্ভব না। বাট হোয়াট আই এম এক্সপ্লেইনিং ইজ যে আপনার এরকম একটা সার্ভে একটা কনস্ট্রেনিং ফ্যাক্টর থাকে যেটার মধ্যে কাজ করতে হয়, এবং অনেক কোয়ালিটেটিভ নুয়ান্সেস থাকে যেগুলো আমরা আসলে বুঝতে পারছি না। Uh, so if I listen to everybody as a layperson, I'm getting the sense, যেটা আমি শুনলাম আর কি, যে আহ, সবাই দ্য কমনেস্ট ক্রিটিসিজম যেটা যেরকম যে কেন মাত্র 10,000-এর সার্ভে, দ্যাট হ্যাজ বিন অ্যাড্রেসড ভেরি অ্যাডিকুয়েটলি। যেটা আমরা আরো বুঝলাম সেটা হচ্ছে যে এরকম যে বেশি গ্র্যানুলার লেভেলে আমাদের আসলে এটা নেওয়া উচিত না। ঠিক আছে, আমরা ন্যাশনাল লেভেলে মোটামুটি কনফিডেন্ট, কিন্তু আমরা যদি এখন বলি যে এরকম যে খুলনা 3 আসনে কি হচ্ছে, অথবা গ্রামের হাউসওয়াইফ যাদের এজ 50-র উপরে তারা কি ভাবছে, এত গ্র্যানুয়াল লেভেলে আমাদের আমাদের কোনোই কনফিডেন্স থাকবে না। আর 3 নাম্বার হচ্ছে যে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, মানে নট মোস্ট ইম্পর্টেন্ট বাট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে লার্জ নাম্বার অফ আনরিভিলড, এটা নিয়ে উই নিড টু হ্যাভ এই এই যে লার্জ নাম্বার অফ আনরিভিলড, দিস ইটসেলফ ইজ এ বিগ রেভেলেশন। যে দেশে এখনো মানুষ ডিসাইড করে ফেলেছে, কিন্তু তারা তাদের 3জনের একজন এখনো বলতে রাজি না। আমরা 15 বছর যেহেতু কথা বলতে পারিনি, সেটার হ্যাংওভার কতখানি এখনো আমাদের উপরে আছে সেটাও হতে পারে। দিস ইজ নট এ পোল কোয়েশ্চেন, দিস ইজ এ ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেন। যারা এই ডাটাটা নিয়ে কাজ করবেন, আমি করতে চান, আমি সবাইকে বলবো যে ইনোভেশন রুবাইয়াত অথবা আমাদের সাথে ব্রেইনের আমাদের সাথে যোগাযোগ করুন। দিস ইজ এ লার্জ ডেটা সেট যেটা নিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস করা সম্ভব। সো রিসার্চার্স, স্কলার্স, পলিটিক্যাল পার্টিজ, স্টেক হোল্ডার্স, ইউ আর ওয়েলকাম। আসেন আমরা একসাথে কাজ করি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ রুবাইয়াত, রুশাদ অ্যান্ড মারিহা। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, রেকর্ডিং